ধন্যবাদ জনাব আশরাফ আলী সেরাক ভাইকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বঙ্গবিরোধ ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আজাদুর রহমান। জনাব আজাদুর রহমানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের বঙ্গবিরোধ নতুন কমিটির 1 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করা হইয়াছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এত সুন্দর একটা অনুষ্ঠানে সবাইকে উপস্থিত করার জন্য। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আপনারা এই এত শীতের মধ্যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই সংগঠনের জন্য। সংগঠন এমন এক জিনিস, যে সংগঠনে মানুষকে ঐক্যবদ্ধ করে। যে জাতি যত ঐক্যবদ্ধ, সে জাতি তত উন্নত। আমি বেশি লম্বা বক্তব্য করতাম না, অনেক বক্তা আছে। আমি আজকে প্রধান অতিথি জনাব আরবিলক সাহেব এবং চেম্বার কমার্সের সভাপতি সাহেব, তারা আসা পথে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যে দেখেন আজ পশ্চিমারা খুব ঐক্যবদ্ধ, কিন্তু আমরা মুসলমান জাতি আজ ঐক্যবদ্ধ নয়, যার কারণে আমাদেরকে পথে ঘাটে বেজ্জত হতে হয় একমাত্র ঐক্যর কারণে। আমরা এই যে ব্যবসায়ী বাইরে আছি, আমি মনে করি যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যে উত্তর এই সমিতি আরো উন্নতি হবে। এবং আমরা সবাই যদি এক থাকি, ইনশাআল্লাহ আমাদেরকে এই বঙ্গবিরোধে কোনো সন্ত্রাস, কোনো রাহাজানি ইনশাআল্লাহ কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে যে কোনো অন্যায় কিছু হলে আমাদের সংগঠনের লগে আপনারা, বিশেষ করে আমাদের এই বঙ্গবিরোধের যে সদস্যবৃন্দ আছেন, যদি কোনো অন্যায় অবিচার কেউ করে থাকে, ইনশাআল্লাহ আপনারা এই আমাদের লগে আমাদের সভাপতি সেক্রেটারি আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি, ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিহত করব। আর আমি মেয়র মহোদয় আমাদের কাছে নাই, তবুও এখানে অনেক লোক আছেন। আমি একটাই দাবি ওনার কাছে উপস্থাপন করলাম, যেহেতু উনি নাই, কারণ আমাদের এই দক্ষিণ সুরমার রেলগেটে অনেক জ্যাম থাকে। প্রতিটা সময় যখন ট্রেন শাল্টিং করে তখন অনেক যানজট সৃষ্টি হয়। আজ ওনার কাছে আমার একটা দাবি থাকলো যে আমাদের দক্ষিণ সুরমায় উনি একটি ওভারব্রিজ দেওয়ার জন্য, কারণ উনি তো আমাদের নগর পিতা, আমাদের পিতার মতো উনি কাজ করে যাচ্ছেন। আমার একটি দাবি বা আমাদের সবার দাবি একটি ওভারব্রিজ দেওয়ার জন্য। এই ওভারব্রিজ হলে খাস করে আমাদের দক্ষিণ সুরমার কোনো যানজট থাকবে না, আমরা অনেক সোজাভাবে চলতে পারলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম আজকে এই সভা আপনারা উপস্থিত হওয়ার জন্য।
আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আজাদুর রহমান আজাদকে ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা সিলেট চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি সম্মানিত সভাপতি জনাব আবু তাহের মোহাম্মদ সুয়েব ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ আজকের বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি নগর বিকাশ আমাদের মাঝে উপস্থিত নাই, আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন। আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় 25 নং ওয়ার্ডের নয়নমণি কাউন্সিলর জনাব তকবীর ইসলাম পিন্টু ভাই, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সকল ব্যবসায়ী রোড বঙ্গবন্ধু রোড ব্যবসায়ী সমিতির প্রথম সভাপতি জনাব মুজাহিদ ভাই ও অত্র রোডের সকল ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান, মেসার্স মাহিন ফার্মেসি স্বত্বাধিকারী ও বঙ্গবন্ধু রোড ব্যবসায়ী সমিতির একজন সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি কৃতজ্ঞতা বোধ করছি মহান আল্লাহ তাআলা, যার জন্যে আজ আমরা মহামারী এই করোনাকালীন সময়েও এই সবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন করতে পেরেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সকল ব্যবসায়ী ভাই বন্ধুদের, যাদের কারণে আজ সমিতির 1 বছর পূর্তি পালন করতে পেরেছি। আমাদের একতার জন্যই সুন্দরভাবে এই আয়োজনের সম্ভব হয়েছে। আমি চাই আমাদের মাঝে এই একতা বোধ যেন সব সময় বজায় থাকে। আমরা চাই এই সমিতি যেন বাংলাদেশের একটি মডেল সমিতি হিসাবে প্রতিষ্ঠিত হয়। আমাদের শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, একত্রতা যেন এই 25 নং ওয়ার্ডের সম্মান বয়ে আনে। পরিষ্কার পরিচ্ছন্নতা শারীরিক ও মানসিক সুস্থতার ইঙ্গিত বহন করে। আর আমরা সবাই সুস্থ থাকলে ওয়ার্ড, সমাজ তথা সিটি সুস্থ থাকবে। তাই আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে ও সিটি কমিশনারদের কাছে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে আরজ করছি আমাদের জলাবদ্ধতা সংকীর্ণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে ও প্রতি 10টি দোকান পরপর ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া হয়। আমি আবারও বলছি, একটি পরিচ্ছন্ন ওয়ার্ড একটি পরিচ্ছন্ন নগরী গড়তে সহায়ক। সুস্থতা সকলের কাম্য, এটা নগর পিতার কাছে সকলের প্রাপ্য অধিকার। ব্যবসায়ী সমিতি সকল ব্যবসায়ীদের নিয়ে এখানে উপস্থিত ব্যবসায়ীর কর্ণধার সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি সাহেব, আমরা চাই আমাদের সমিতির সকল ব্যবসায়ীরা যেন চেম্বারের সদস্য হয়। এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আতাউর রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইমামউদ্দিন। জনাব ইমামউদ্দিনকে না মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতি বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং অত্র এলাকার যুব সমাজ মুরব্বিয়ান, সকলকে আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতি মূলত একটা সমিতি নয়,
আশা করি আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে, সেবামূলক সংগঠন হিসাবে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কার্যক্রম চালিয়ে যাব। আর উপস্থিত আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সকলে কষ্ট করে সময় দেওয়ার জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদেরকে আরো সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য সর্বাত্মক সবসময় সহযোগিতা করবেন, এই আশ্বাস আমাদের প্রদান করবেন। এবং আমি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি কথা আপনাদের কাছে পৌঁছাতে চাই যে আমরা যেহেতু ব্যবসায়ী, তাহলে আমাদের ব্যবসার যেভাবে অগ্রগতি হয় সেদিকে নজর দিবেন। বিশেষ করে যে আমাদের একটা যানজটের যে সমস্যা, আমাদের এখানে রেল স্টেশন থাকার কারণে প্রতিনিয়ত আমাদের এখানে ট্রেনে শার্টিং হয়, বিদায় প্রতিদিন সকালবেলা বিভিন্ন স্কুল কলেজ আমি ছাত্রছাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী অনেকে অনেক অসুবিধার সম্মুখীন হয়। বিশেষ করে গত সপ্তাহে একটা যানজট সৃষ্টি হয়, যেটা 10টার সময় শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত এটা অবস্থান করে। তো আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের ব্যবসায়ী নেতা জনাব আবুদার সুহেব ভাই এবং উপস্থিত আমাদের মেয়র সাহেব, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এখানে একটা ট্রাফিক পুস্টের জন্য ব্যবস্থা করা হয়, যাতে আমাদের এখানে যে প্রতিদিন সকালে যে আমাদের মানুষের যে যাতায়াত, বিশেষ করে যে একটা শুরুর টাইমটা যেহেতু আমাদের কারোর নষ্ট না হয়, এই জন্য সকলের প্রতি যে সুনজর থাকতো। আর আমাদের ওয়ার্ড যাতে সুন্দরভাবে আরো পরিচ্ছন্ন ওয়ার্ড করার প্রত্যয় নিয়ে আমরা একটা অনুরোধ করবো, আমাদের মেয়র বরাবর অনুরোধ করবো আমাদের জন্য যথাযথ ডাস্টবিনের ব্যবস্থা করা হয়। আর আরো ভালো হয় যদি একটা আমাদের মালবাহী গাড়ির যদি ব্যবস্থা করা হয়, যাতে আমরা ব্যবসায়ী সমিতি মিলে মালবাহী গাড়ির যে মাসিক যে খরচ আসবে এগুলো আমরা হতে চালাবো। আর প্রতি দোকান থেকে যে ময়লা আবর্জনাগুলো সংরক্ষণ করা যায় সেই ব্যবস্থা যেন আমাদের মেয়র মহোদয় আমাদের ব্যবসায়ী সমিতির জন্য একটা ছোট্ট গিফট উপহার করেন। আর ভবিষ্যতে আরো সুন্দর আর সমৃদ্ধ সমিতি একটা গঠন হতে পরিচালিত হয় এবং আরো সুন্দরভাবে যেহেতু আমরা ব্যবসায়ী সমিতি সকলে আমরা মিলে চলাফেরা করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি। আমাদের বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইদের আরো হাত যেন মজবুত হয়, সকলের কাজ মিলে যেন আমরা আরো বেশি করে ব্যবসায়ী সমিতিটাকে অগ্রগতি করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জনাব হুমায়ুন আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সানাউল আলী সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, যেহেতু করোনাকালীন সময়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের নেতা সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি জনাব আবুদার মোহাম্মদ সোহেব ভাই। আপনারা জানেন আমরা অশেষ রহমতে উনি করোনা থেকে মুক্ত হয়েছেন। আমরা আশা করি উনি সুস্থ থাকবেন এবং আমাদের এই ব্যবসায়ী সংগঠনে আমরা সবসময় ওনাকে পাশে পাবো এবং চেম্বারের কার্যক্রমে, চেম্বারের যে কোনো কাজে আমাদের ব্যবসায়ী সমিতিকে যাতে সম্পৃক্ত করেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যেহেতু ওনার সময় সংক্ষিপ্ত, ওনার একজন গেস্ট সাথে, সেই জন্য আমরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি জনাব আবুদার মোহাম্মদ সোহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে মেয়র মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি হয়তো বা একটু বিলম্বিত করবেন। আমি আমার একটু পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে আমি আপনাদেরকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়েছি। বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী, সিলেট চেম্বারের পরিচালক এবং বিশেষ অতিথিবৃন্দ,
সামনে উপস্থিত বঙ্গবীর, আমার প্রাণপ্রিয় ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুর প্রারম্ভেই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদদের এবং 3 লক্ষ মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সোনার বাংলা পেয়েছি, আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এটি কথা আছে, 10 মিলে করি কাজ, হারিয়েছে নাহি লাজ। তো আমরা সবাই মিলে যদি একটি কাজ করি, এই কাজটি কিন্তু খুব ভালো হয়। একা করলে কিন্তু এই কাজটি সুন্দর হয় না। তো আপনি যে সংগঠনটি করেছেন, সংগঠনটি আসলে আমাদের এখানে ব্যবসায়ী যারা আছেন তাদের স্বার্থ দেখার জন্য, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই সংগঠনটি জন্ম হয়েছে। আমি মনে করি এই বঙ্গবীর সংগঠনটি যারা যত সদস্য আছেন, যারা ব্যবসা করেন, প্রত্যেকে, একটু আগের আমাদের ডাক্তার সাহেব বলে গেছেন যে আপনারা সবাই সিলেট চেম্বারের সদস্য হন। সিলেট, আমি একজন, এবার প্যান্ডামিকের কারণে আমি দেখলাম যে একটা চেম্বার ব্যবসায়ীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু জরুরি। এই প্যান্ডামিক আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে। কেননা দায়িত্ব আমরা পেয়েছি ঠিকই, কিন্তু প্যান্ডামিকের কারণে খুব একটা কাজ করতে পারিনি। যে সরকারি যে দিক নির্দেশনাগুলো এসেছে, তখন আমি বুঝতে পেরেছি যে সিলেট চেম্বার একটি প্রতিষ্ঠান কতটুকু ব্যবসায়ীদের কাজে আসতে পারে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা এখানে বঙ্গবীর সমিতি, এই রোড ব্যবসায়ী সমিতির যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা সবাই সিলেট চেম্বারের সদস্য হবেন। আমার সাথে একমত? আপনারা সবাই হাত তোলাবেন, সবাই হবেন। ধন্যবাদ। কেননা ব্যবসায়ীরাই কিন্তু চেম্বারের প্রাণ। আমি প্রত্যেকটি জায়গায় বলি, আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু যারা জেনুইন ব্যবসায়ী, যারা নিজের পয়সা ব্যাট দেন, ট্যাক্স দেন, তারা সিলেট চেম্বারের সদস্য হবেন। তখন হবে কি জানেন, যে তখন যোগ্য প্রার্থীদেরকে আপনারা নির্বাচিত করতে পারবেন এবং যোগ্য প্রার্থীরাই সিলেট চেম্বারের পরিচালক হবেন। এবং যোগ্য প্রার্থী করলেই যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিভিন্ন পলিসির সাথে সিলেট চেম্বার কিন্তু সম্পৃক্ত থাকে এবং সিলেট চেম্বারের পরামর্শ কিন্তু সরকার নেই। আপনি বাজেট বলেন, বাজেট কিন্তু সিলেট চেম্বার যে সুপারিশগুলা প্রণয়ন করে, সুপারিশগুলা দেয়, এটা কিন্তু এনবিআর এই সুপারিশগুলোকে, দাবি দাওয়াগুলোকে মেনে তারপরে বাজেট করা হয়। এটা আপনারা সবাই জানেন। সুতরাং চেম্বারকে আপনারা শক্তিশালী করতে হবে। আমি মনে করি আপনাদের এই সংগঠনটি দীর্ঘদিনের, কত বছর আপনাদের পুরানো? তো 1 বছর হয়ে গেছে। দেখতেছি আপনারা অনেক শক্তিশালী, সুসংগঠিত একটি প্রতিষ্ঠান। আমি মনে করি যে আপনারা এই সংগঠনের সাথে সিলেট চেম্বারের সম্পৃক্ততা থাকবে এবং যে কোনো সময় সিলেট চেম্বার আপনাদের পাশে থাকবে এবং যে কোনো সুবিধা অসুবিধা আপনার সবসময় সিলেট চেম্বার আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আরেকটি কাজ আপনারা করবেন, আমরা সিলেটের চেম্বার শুধু ব্যবসায়ীদের জন্য কাজ করে না, আমাদের ব্যবসায়ীরা কিভাবে আরো লাভবান হবে এই ব্যাপারে কিন্তু আমরা কাজ করছি। আপনারা জানেন নর্থ বেঙ্গলের দিকে গেলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করছেন, নর্থ বেঙ্গলের দিকে গেলে আপনি এটা প্রমাণ পাবেন। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্যি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবকিছু দিয়েছেন, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। আপনি দেখেন সিলেট ঢাকা 4 লেন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী 1 থেকে পাস করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এটা কার্যকারিতা হচ্ছে না। আমাদের বাধাঘাট রাস্তা হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে হচ্ছে না আমরা জানি না। সিলেট থেকে ঢাকা, সিলেট থেকে চট্টগ্রামের রেল লাইন
সব থেকে পুরনো রেল লাইন আমাদের, সব থেকে পুরনো বগি আমাদের। কিন্তু আপনি যান ঢাকা থেকে চট্টগ্রাম যান, ঢাকা থেকে নর্থ বেঙ্গলে যান, সব নতুন বগিগুলো আছে, আমাদের নাই। এগুলাকে আমরা সবাই মিলে সমষ্টিকভাবে, আমরা কোনো রাজনীতি করি না, আমরা আমাদের ন্যায্য দাবির কথা বলছি। এবং দোয়া করবেন, আমি এটা মিডিয়াতে আমি কথা বলেছি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমি এই কাজগুলো করব। কারণ সিলেটে যদি কানেক্টিভিটিতে যদি আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না। আমরা দিন দিন ব্যবসা কিন্তু নিচের দিকে যাচ্ছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, প্রত্যেক দিন আমরা দিন দিন নিচের দিকে যাচ্ছি। কারণ উপজেলাগুলোতে ব্যবসা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। এখন আমরা কিন্তু শহরের মানুষ যারা ব্যবসা করছি তাদের ব্যবসা দিন দিন কমে যাচ্ছে। এখন আমাদের কানেক্টিভিটি বাড়াতে হবে, আমাদের নতুন নতুন চিন্তা চেতনার সাথে আমাদের এগুতে হবে। আমরা নতুন চিন্তা করতে হবে, আমরা উৎপাদনশীল খাতে কিভাবে আমরা বিনিয়োগ করতে পারি। এই কানেক্টিভিটি যদি না বাড়াই, তাহলে কিন্তু আমরা ক্ষুদ্র বলেন, মাঝারি শিল্প বলেন, এগুলো কিন্তু আমরা এখানে করে লাভবান হতে পারবো না। তো আমাদের এখন সময় এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাগুলো করেছেন এগুলো বাস্তবায়ন করলেই কিন্তু তখন আমরা আবার নতুন সিলেটকে দেখতে পাবো। কারণ যে গতানুগতিক ব্যবসার সাথে আমরা সম্পৃক্ত আছি, এখন কিন্তু আমাদের চিন্তা ভাবনার প্রসার ঘটাতে হবে। আপনারা জানেন যে এবার প্যান্ডামিকের সময় আমরা বুঝতে পেরেছি যে ডিজিটাল বলতে কি বোঝায়। ঘরে বসে খাবার আসে, ঘরে বসে পণ্য আসে। আমাদেরকে এখন নতুন নতুন চিন্তা ভাবনার দিকে এগোতে হবে। আমরা ব্যবসাগুলো কিভাবে ডাইভার্সিফাই করতে পারি। আমাদের দেখেন, আমরা ট্রেডিং ব্যবসার সাথে জড়িত সবাই, অলমোস্ট সবাই। আমরা ঢাকা থেকে পণ্য এনে, চিটাং থেকে পণ্য এনে এখানে বিক্রি করছি, তাই না? এইটাই, কিন্তু আমরা কোনো উৎপাদনে নাই। এখন এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এখন সময় এসেছে। আমরা চেম্বার থেকে চেষ্টা করছি একটা মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য। সরকারের সাথে আমরা কথা বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি যে এখানে আমাদের দুটো বিসিক আছে। বিসিক এখন অলমোস্ট সবগুলো প্লট বরাদ্দ হয়ে গেছে। এখন নতুন আমরা যারা চেষ্টা করছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প করার জন্য, কিন্তু আমাদের এই বিসিক নাই। আমরা চেষ্টা করছি প্রায় 100 থেকে 200 একর জায়গা নিয়ে একটি বিসিক করার জন্য। তাহলে আমাদের এখানে যারা আছেন ব্যবসায়ীরা, আপনারা বিনিয়োগ করতে পারবেন, ছোট এবং মাঝারি শিল্প তৈরি করতে পারবেন। এই ব্যাপারগুলো আসলে এখন চিন্তার সময় এসেছে। আমি কারণে বললাম কথাগুলো যে যতদিন যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু তত কঠিনতর হচ্ছে। আমরা আগে যে ব্যবসা বাণিজ্য করেছি, যে লাভবান হয়েছি, এখন কিন্তু আর সেই লাভ নাই। মুক্তবাজার অর্থনীতির কারণে ঢাকা থেকে বড় বড় যারা ব্যবসায়ী, তারা কিন্তু সিলেটে এসে ব্যবসা করে ফেলছে, যার ফলে আমাদের সিলেটের ব্যবসায়ীরা তাদের সাথে পাল্লা দিয়ে পাচ্ছে না। এই জিনিসগুলো আমাদের এখন চিন্তার সময় এসেছে। নতুন নতুন ব্যবসা আমরা কিভাবে তৈরি করতে পারি। আরেকটা জিনিস বলি আপনাদের, যেটা আসলে কেউ চিন্তা করি না আমরা, কিন্তু এটা কিন্তু সিলেটের মানুষের জন্য অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে যে আমরা প্রবাসী অধ্যুষিত। বর্তমানে এই প্যান্ডামিকের কারণে প্রায় বছর খানেক হয়ে গেছে, কিন্তু বিদেশিরা এখন আমাদের কাছে আসছে না, আমাদের সিলেটে আসছেন না। এবং আমাদের প্রবাসীরা না আসলে আমরা অর্থনীতি, আমরা যে সঞ্চালন হয়, এই সঞ্চালনের গতিটা কিন্তু স্লো হয়ে গিয়েছে। আরেকটা বড় যে জিনিস আমাদের দিন দিন আমাদের বুঝতে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিলেটে 5-6টি প্রাইভেট, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রায় 6টি। প্রত্যেক বছর 5 থেকে 7,000 গ্রাজুয়েট বের হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে। ওদের চাকরি দেওয়ার কোনো জায়গা নেই আমাদের। এটা আমাদের জন্য আসলে বড় একটি গুরুত্ব আমি মনে করি। এদেরকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, এবং কর্মসংস্থানের ব্যবস্থা তখনই করতে পারবো যখনই আমরা শিল্পর দিকে এগোবো। এবং এই যে একটু আগে বললাম যে শিল্প আপনি স্থাপন করতে হলে আমার কানেক্টিভিটি দরকার, আমার রাস্তা দরকার, ট্রেন লাইন দরকার, প্লেন লাইন দরকার। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে এখন। সুতরাং প্রত্যেকটি জিনিস একটার সাথে একটা রিলেটেড। আমরা যাচ্ছি এখন, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সিলেট হচ্ছে পর্যটনের শহর, কিন্তু অত্যন্ত দুঃখজনক
মানুষ আসছে পর্যটনের জন্য, কিন্তু আমরা অবকাঠামোর জন্য আমাদের এই মানুষগুলোকে আমরা সেবা দিতে পারছি না। আমাদের 5 জন মন্ত্রী, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই সিলেটের মতো জায়গায় 5 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ছাড়া 5 জন মন্ত্রী। এখন যদি আমরা উন্নয়ন করতে না পারি আর কখনো পারবো না। তো আমাদের সবাইকে সম্মিলিতভাবে কিন্তু এখন এগিয়ে আসতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের কাজগুলো কেন হচ্ছে না, এবং আমাদের যেসব জরুরি যে জিনিসগুলো আমি একটু আগে বললাম, যে আমাদের রাস্তা, সিলেট ঢাকা 4 লেন, আমাদের ট্রেন লাইন এবং সিলেট চিটাগাং ফ্লাইট। এখন কিন্তু দেখেন আরেকটি অপরচুনিটি আমাদের হাতে এসেছে, সিলেট থেকে কিন্তু এখন ডাইরেক্ট লন্ডন ফ্লাইট হচ্ছে, এটা তো আপনারা জানেন সবাই। এবং সাথে সাথে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, মাস্কাট, দুবাই, এরকম সিলেট থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট গুলো যাচ্ছে। এখানে একটা যে সুযোগটা হচ্ছে সেটি হচ্ছে এক্সপোর্টের সুযোগ। এখানে আপনি পণ্য রপ্তানি করতে পারবেন, আপনি সবজি রপ্তানি করতে পারবেন, চাল রপ্তানি করতে পারবেন, যে কোনো জিনিস আপনার হাতে। আপনি যদি এখানে পণ্য উৎপাদন করে আপনি সরাসরি ইংল্যান্ডে পাঠাতে পারবেন, সরাসরি দুবাইতে পাঠাতে পারবেন, মাস্কাটে পাঠাতে পারবেন। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন জানার সুযোগ নিজে থেকে জানতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। এই সুযোগগুলা যেহেতু আমাদের হাতে এসেছে, এগুলোকে কাজে লাগাতে হবে। এবং সব থেকে বড় সুযোগ হচ্ছে যে ডাইরেক্ট যে ফ্লাইটটা হচ্ছে সেটা আমাদের জন্য কিন্তু পর্যটনের বিশাল একটি সম্ভাবনা খুলে গিয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা যেন বাধা, আমাদের কোনো কাজ সময় মতো আমরা পাচ্ছি না। আমরা সিলেটিরা, আমি প্রায়ই বলি যে সিলেটিরা কিছুটা অবাঞ্ছিত। এখনো পর্যন্ত আমাদের সুস্থ, আমরা যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী করছেন এবং যে স্বপ্ন দেখছেন 2041 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান, যদি আজকে একটি বিজয় হয়েছে, আপনারা জানেন আমাদের আজকে পদ্মা সেতুর লাস্ট পেইন্টই হয়েছে, এবং যেটা আমার মনে হয় এই প্রধানমন্ত্রী থাকার কারণেই উনি সাহস করে যে উদ্যোগটা নিয়েছিলেন, সেই সাহস করে আজকে কিন্তু পদ্মা সেতু সম্পন্ন হয়েছে। সবকিছু দিচ্ছেন, কিন্তু কিছুটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের সিলেটের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই উন্নয়নকে আমাদের সময়ের মাধ্যমে যেন আমরা উন্নয়নগুলো আমাদের কাজে লাগাতে পারি, সেজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় থাকলে ভালো হতো, এখন উনার সামনে যদি আমি বলতেন তাহলে ভালো হতো। আমরা উন্নয়ন কিন্তু উনি করছেন, কিন্তু এমন ভাবে করছেন, এত সময় লাগাচ্ছেন, 1 মাসের জায়গায় এটা 6 মাস, 6 মাসের জায়গায় জিন্দাবাজার। উনি আমার মনে হয় আর কোনো মেয়র পারতেন কিনা আমি জানি না, উনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু কাজের কোনো গতি নেই। আজকে 8 মাস ধরে জিন্দাবাজার রাস্তা, আমার বাসায়ও জিন্দাবাজার, কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। এগুলো আসলে আমাদের এখন দেখার সময় এসেছে। আমরা সিলেটকে সুন্দর নগরী করতে চাই, সিলেটকে একটি শিল্পায়নের নগরী দেখতে চাই, এবং এই দেখতে চাওয়ার মধ্যে আপনাদের সবার সহযোগিতা লাগবে। সবাই আমরা একসাথে মিলেই কিন্তু এই শহরকে, এই নগরকে একটি সুন্দর নগরীকে আমরা পরিণত করতে পারবো। আমি বঙ্গবীরের যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যেসব ব্যবসায়ীরা, আমি তাদের জন্য সিলেট চেম্বার সবসময় খোলা থাকবে, তাদের সহযোগিতা সিলেট চেম্বারের সহযোগিতা সবসময় তাদের সাথে থাকবে। যে কোনো প্রয়োজনে আপনারা সিলেট চেম্বারের কাছে আসবেন, আমরা আপনাদের যে কোনো সমস্যার আমরা দুহাত প্রসারিত করে আপনাদের সাহায্য করতে এগিয়ে আসবো। এবং আমি আপনাদেরকে বলি, যারা আপনারা এই সংগঠনের সাথে জড়িত আছেন, তারা কিন্তু এখানে ব্যবসায়ী যারা আছেন তাদের ভালো মন্দ আপনারা খবর নেবেন। কেননা এইসব মানুষগুলা, ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গায় যে দোকানপাট ভাঙচুর হয়ে যায়, বিভিন্ন মার্কেটের দোকানপাটের ছিনতাই হয়, চুরি হয়। এই সংগঠনগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলা কারো কেউ করার সাহস পাবে না। তো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই মিলে এই সংগঠনটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা করি। অনেক লম্বা বক্তব্য দিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে আসলে এই দেশকে করতে চাই, এবং আমরা চাই আপনাদের এই সংগঠনের মাধ্যমে গুটি গুটি পায়ে যেন আরো অনেক এই বড় ব্যবসায়ীরা এখানে
আমাদের দক্ষিণাঞ্চলে এখানে এখন কিন্তু স্পেশালি ডিসি হওয়ার একটা মানে আরো একটু বড় ডিসি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আশা করি আপনারা বড় বড় বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী এবং মাঝারি বিনিয়োগকারী তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু তাহের শিওর ভাইকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা সময় অতি স্বল্প, উনি আমাদের মাঝ থেকে চলে যাবেন, তাই আমরা প্রোগ্রামে একটু অদল বদল করে নিচ্ছি। এ পর্যায়ে প্রধান অতিথিকে প্রধান বক্তা জনাব আবু তাহের মোহাম্মদ শিওরকে সম্মানিত ক্রেস্ট প্রদান করবেন অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহেল আলম। চেয়ার নৌকা কেন রুহেল ভাই লাগাল ভাই বানাই না চেয়ার দিতা, চেয়ার একটা হইলে বড় ভালো হইল। ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন শাপলা হেডার্স, শাপলা ফিলিং স্টেশন এবং শাপলা অটো এলজিপির স্বত্বাধিকারী জনাব রিয়াদউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের এই বঙ্গবীর রোড ব্যবসা সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন আমাদের এখনো মেয়র সাহেব এখনো উপস্থিত হন নাই, আর আমাদের চেম্বারের সভাপতি উনি ওনার পার্সোনাল প্রবলেমের জন্য চলে গেছেন নাকি। উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিলেট চেম্বার অফ কমার্স পরিচালক জনাব মাহমুদ। উপস্থিত আছেন আমাদের বঙ্গবীর ব্যবসা সমিতির সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম, এবং আরো উপস্থিত আছেন সকল বঙ্গবীর সকল ব্যবসায়ী সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে বঙ্গবীর ব্যবসা সমিতির ধন্যবাদ জানাই যে আমার মতো একজন নগণ্য মানুষকে আপনারা এখানে পাওয়া দিয়েছেন, কিছু বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আসলে আমাদের বঙ্গবীর অনেক ব্যবসায়ী আছি যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি, যে সবার মধ্যে তেমন কমিউনিকেশন বা পরিচিতি নেই। এই সবার মাধ্যমে সবার মাঝে একটি স্ট্রং ইউনিটি ও স্ট্রং নেটওয়ার্ক সৃষ্টি হবে, তৈরি হবে, যা আমাদের সংগঠনের জন্য, আমাদের ব্যবসার জন্য অনেক ইতিবাচক হিসেবে কাজ করবে। আর বিশেষ করে আমাদের মতো তরুণ ব্যবসায়ীদের উপর আপনারা আস্থা রেখেছেন, পাশে রাখছেন। আশা করি ভবিষ্যতে আপনারা বিপদে আপদে আমাদের পাশে থাকবেন, আমরাও আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আর এখানে আমাদের আরো বিশিষ্ট সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত আছেন। ওনাদের কাছ থেকে আমরা মেয়র সাহেব আসবেন, ওনাদের কাছ থেকে আমরা আরো ওনাদেরকে কাছে পেয়ে আরো উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি। আশা করি ওনাদের কাছ থেকে আরো ভালো দিক নির্দেশনা পাবো, ওনাদের সহযোগিতা পাবো। ওনাদের সহযোগিতা পেলে আমাদের মতো অনেক তরুণ ব্যবসায়ী যারা আছেন ইয়াং জেনারেশন থেকে অনেক ভালো উদ্যোক্তা তৈরি হবে, যে আমাদের সিলেটের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই আশা করি আমাদের মেয়র সাহেব যেহেতু এখানে নেই, আমার সবার সাথে উনি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন। আশা করি এখানে মেয়র সাহেব এবং আমাদের হুমায়ুন ভাই যেখানে সিলেটের চেম্বারের, সিলেটের আমাদের ব্যবসায়ীদের অভিভাবক, সিলেট চেম্বার অফ কমার্স পরিচালক, উনি
ওনার কাছ থেকে আমরা এখানে ইয়াং জেনারেশনকে কাজ করার জন্য বিজনেস আইডিয়া প্রোগ্রাম, বিভিন্ন বিজনেস আইডিয়া প্রোগ্রাম যে চেম্বারে হয়, আমাদের ইয়াং জেনারেশনকে স্কোপ অপরচুনিটি সুযোগ দিলে অবশ্যই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারে, মানে ভালো এন্টারপ্রেনিয়ার বা উদ্যোক্তা তৈরি হবে। আশা করি আমার বক্তব্য দীর্ঘায়ী করতেছি না, ওনার কাছ থেকে আরো ভালো কিছু শিখবো, শুনবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে প্রধান অতিথির বিলম্বিত হওয়ার জন্য আমাদের শিডিউলে কিছু অদল হয়ে গেছে, এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অত বক্তব্য আমরা সঠিক সময়ে সঠিক জনকে দিতে পারছি না, এর জন্য আবার বিনীতভাবে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলেই এরকম একটা প্রোগ্রামে অনেক সময় মিস্টেক হয়, আপনারা জানেন। আমি এ পর্যায়ে আমাদের পত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুহেল আলমকে ওনার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শুরুতেই আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন। আমাদের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি জনাব আবু তাহের মোহাম্মদ শোয়েব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক ও কুশিয়ারা কনভেনশন সেন্টারের স্বত্বাধিকারী জনাব হুমায়ুন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যিনি চমক সৃষ্টি করেছেন, এই রেফেল ড্রোর আয়োজন করে মেসার শাপলা ট্রেডার্স ও শাপলা ফিলিং স্টেশন ও শাপলা এলপিজি অটো গ্যাসের স্বত্বাধিকারী জনাব রিয়াজউদ্দিন সাহেব। আরো উপস্থিত আছেন এই বিজয়ের মাসে আমাদের সূর্য সন্তান যাদের বলি, বীর মুক্তিযোদ্ধা, আমাদের বঙ্গবীর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জনাব সানোয়ার আলী। আরো উপস্থিত আছেন বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি জনাব আশরাফ আলী চেয়ার, সহসভাপতি বাবুল আহমদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি জনাব রজব আলী। উপদেষ্টা কেন্দ্রের মাঝে উপস্থিত আছেন আজাদুর রহমান আজাদ। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি, সুন্দর একটা মঞ্চ, আমার চাচা জনাব মহিবুর রহমান মালিক। আমি অনুষ্ঠানের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই আমার কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠান আমরা সফল করতে যাচ্ছি। আশা করি আমার কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করবেন। আমি শুরুতেই অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা জানাই আমাদের ছেলে যারা চলে গেছেন, আমাদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, তার মধ্যে মেসার ইসলাম হোটেলের স্বত্বাধিকারী জনাব ফখরুল ইসলাম, মেসার তানোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুম আহমদ, মেসার শাহজালাল গ্লাসগড়ের স্বত্বাধিকারী জনাব মনির হোসেন এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুসলিম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মালিক জনাব মুসলিম মিয়ার পিতা ও মাতা, দপ্তর সম্পাদক জনাব আলী হোসেন সাহেবের পিতা
কার্যকরী সদস্য হাজী নুরুদ্দিন সাহেবের পিতা, কার্যকরী সদস্য জনাব শামীমুর রহমান শামীমের মাতার মৃত্যুতে আমরা সমিতির পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করার সেই কামনা করছি। আমি এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের জননন্দিত কাউন্সিলর জনাব তাকবুল ইসলাম সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যবসায়ীদের সম্মানিত প্রচেষ্টার পরে একটি সংগঠন এগিয়ে যায়। একটি সমিতির মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। সমিতির কারণেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমাদের একতার বলে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান, সেই জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমি সবার কাছ থেকে একটা জোরে করতালি আশা করছি। আমরা আমাদের এই ব্যবসায়ী চিন্তা ভাবনা থেকে এবং সমিতি কিভাবে এগিয়ে যায়, ব্যবসায়ীদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়, সেই চিন্তাধারায় আমরা 2019 সালের 30শে জুন আমাদের এই কার্যকরী পরিষদ গঠন করি। আমরা কার্যকরী পরিষদ গঠন করার পর থেকেই আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি, বিভিন্ন সমস্যা আমরা সমাধান করে আসছি। আমরা সমিতির সদস্যদের নিয়ে 2019 সালের 7ই সেপ্টেম্বর মার্চ কোম্পানির সৌজন্যে হাড়ের ক্ষয়রোগের মেডিকেল ক্যাম্প করি, যেটা আমাদের সমিতির সদস্যদের বাইরে ব্যাপক লোক এসে এখানে হাড়ের ক্ষয়রোগ পরীক্ষা করেন এবং তাতে ব্যাপক সাড়া পায় এবং আমরা মুখ উজ্জ্বল হয়। 2019 সালে 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমরা সমিতির তরফ থেকে মিলাদ মাহফিল এবং সিন্দি বিতরণের ব্যবস্থা করি। সম্মানিত অতিথিবৃন্দ ও প্রধান অতিথি সহ আসলে আমাদের অনুষ্ঠানে আপনাদের কাছে তেমন কোনো দাবি দেওয়া নেই, তবে আমরা আমাদের সমিতির স্বার্থে সবসময় আপনাদেরকে আমাদের পাশে চাই সেই আশাবাদ ব্যক্ত করি। সেই সাথে আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের এই শহর যাতে সুন্দর হয়, শহর যাতে পরিষ্কার থাকে, রাস্তাঘাটে যাতে উন্নয়ন হয়, সেদিকে ওনারাই যথেষ্ট মনোযোগ দেবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি। সেই সাথে যদি সিটি কর্পোরেশন এবং কোনো প্রশাসন থেকে কোনো ধরনের অভিযান উচ্ছেদ অভিযান চলে, তবে আমাদের ব্যবসায়ী যে কথা চিন্তা করে যদি আমাদের নেতৃবৃন্দকে অবগত করেন, তবে আমরা অবশ্যই আপনাদের সাথে থেকে এই অভিযানগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করি। ভবিষ্যতে আমরা আমাদের সমিতির সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ সহ এবং সমিতির সদস্যদের আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করব। আমি আবারও সকল কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং আজকের অতিথিবৃন্দ মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রুহেল আলম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে, উৎফুল্ল করেছে। আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত অতিথিবৃন্দগণ, আমি আজকের এই অনুষ্ঠানের যাদের অত্যন্ত পরিশ্রম, শ্রম, মেধা এবং গান যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার স্বার্থে অক্লান্ত পরিশ্রম করছেন, আমি যদি তাদের নাম না বলি তাহলে আসলেই এখানে একটা দুঃখ রয়ে যাবে। আমি আমাদের অত্র সংগঠনের সহসাধারণ সম্পাদক জনাব আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মিলন,
কোষাধ্যক্ষ আমাদের সালাউদ্দিন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম পান্না, সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক আলী হোসেন, আপ্যায়ন সম্পাদক আতাহার আলী, সহ আপ্যায়ন সম্পাদক বসরউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর আতাউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিব আহমদ, নির্বাহী সদস্য জনাব শাবিবুর রহমান, মতিউর রহমান, হাজি নুরউদ্দিন, লয়লুস মিয়া, জুমন আহমদ, টিপু, আবুল কালাম, মুবারক আলী, লায়েস আহমদ ও রহমত আলী। আপনাদের এই পরিশ্রম পিঠা যায়নি, আজকের এই অনুষ্ঠান আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন সিলেট চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক জনাব হুমায়ুন আহমদ। জনাব হুমায়ুন আহমদকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের মাসে যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশ পাইছি, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আজকে এই রাত্রে আমরা যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের বঙ্গবীর রোডের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন, ওনাদেরকে ধন্যবাদ। এবং আজকে যে বঙ্গবীর রোডের ব্যবসায়ীরা নতুন কমিটি হবে বা নতুন এক বছর পূর্তি হয়েছে, সুন্দরভাবে পরিচালনা হয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং সবাইকে নিয়ে যে আজকে থেকে শুরু করে যেভাবে আমরা সুন্দরভাবে আগামীতে চলতে পারি, এই জন্য যে একটা অর্গানাইজিং কমিটি রেডি হচ্ছে, এই জন্য আপনারা সবার একাত্মতা এবং সবার সহযোগিতা থাকবে। এবং আমাদের সিলেটের যে চেম্বার অফ কমার্স আছে, চেম্বার অফ কমার্সে আপনারা সবাই, আমার যে আগে প্রেসিডেন্ট আসছিলেন বলে গেছেন যে সবাই সদস্য হওয়ার জন্য, তো সবাই সদস্য হলে আমরা চেম্বার থেকে আপনাদের ব্যবসায়ীদের জন্য সবসময় আমি সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেবো। যেহেতু আমি সিলেট চেম্বারের পরিচালক হয়েছি, আসলে আমি যখন পরিচালক নির্বাচিত তখন আমি এই দক্ষিণ সুরমার হিসাবে, দক্ষিণ সুরমা বিশেষ করে বঙ্গবীর রোডের ব্যবসায়ীরা যারা আছেন সবাই, আমি যে জায়গায় কোনো জায়গায় যদি বুট চাইতে যে সময় গেছি তখন দেখছি সিলেটের দক্ষিণ সুরমার ব্যবসায়ীরা সবাই কোনো না কোনোভাবে আমার জন্য বুট চাইছেন। এবং আমি দেখছি যে এই জায়গার ব্যবসায়ীরা যারা আছেন বিশেষ করে বঙ্গবীর রোডে সবাই, যারা চেম্বারের সদস্য সবাই বুট দিয়ে আমাকে নির্বাচিত করছেন। তো এই জন্য আমার দাবি, আপনারা যারা আরো ব্যবসায়ী আছেন যারা চেম্বারে নাই, সবাই আসুন চেম্বারে গেলে ইনশাল্লাহ ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে, যেগুলো আপনারা বুক করছেন এগুলোতে আসুন। তো আমি যেটা আজকে এই জায়গায় আমি যেহেতু এই জায়গায় অতিথিও নাই আর কার কাছে দাবি দিব, আমার সব থেকে বেশি আসলে এই জায়গার একটা আমাদের দক্ষিণ সবার একটা স্কুল কলেজের বাচ্চারা যখন নিয়ে যাওয়া হয় তখন ট্রেনের জন্য দেখবেন ট্রেনে যে ক্রসিং এর সমস্যার জন্য অনেক বড় একটা সমস্যা সৃষ্টি হয়। যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র মতো নয়, কিন্তু এই জায়গায় আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছেন, আমি আপনার কাছে একটা দাবি করব, আপনারা যাতে ওই যে এই জায়গায় ট্রেনে যে ক্রসিং এর সময় যে দেখা যায় যে কোনো জরুরি কাজে অথবা বাচ্চারা স্কুলে যখন সব সময় আমরা দক্ষিণ সময় একটা বাধার সম্মুখীন হয় এবং এই যে সময়ের যে একটা অপচয় হয়,
দেখা যায় সবকিছুতে আমরা সবসময় পিছিয়ে থাকি। ওইটা যদি অন্যদিকে রাস্তা বন্ধ না করে কিভাবে চালু করা যায় ওইটা নিয়ে আপনারা, যেহেতু ওই জায়গাটা সিটি কর্পোরেশনের ভিতরে, ইনশাল্লাহ সিটি কর্পোরেশন থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ এটা এই জায়গা থেকে সরাইয়া অন্য জায়গায় নেওয়া সম্ভব হবে। তো আমি আপনার কাছে বলবো, যেহেতু মেয়র মহোদয় এখন আসেন নাই, এই দিক থেকে আপনারা দৃষ্টি দিবেন। আরেকটা ব্যাপার হইলো যে ব্রিজে যেটা আপনার যে চটপটির দোকানগুলা, এইগুলা যদি সরাইয়া আপনারা ব্রিজের আশেপাশে কোনো জায়গায় যদি একটা ইয়ের সৃষ্টি করা যায়, বসার জায়গা সৃষ্টি করা যায়, যদিও সিলেটকে পর্যটন নগরী বলা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সিলেটকে প্রকৃতি কন্যা নাম দিয়েছেন, এবং যেহেতু সিলেটে আসলে কিন্তু একটা সৌন্দর্য, এবং বৃহস্পতিবার শুক্রবারে দেখা যায় প্রচুর গাড়ি সিলেটে পর্যটনের জন্য, শুধু পর্যটন না, আমাদের যে মাজার আছে, সাগরানা মাজার আছে, মাজার গিয়ে দেখবেন বৃহস্পতিবার শুক্রবার প্রচুর মানুষ সিলেটে আসে। আশা করে কিন্তু আপনারা সিলেট থেকে ওনারা কি দেখতেছে, কি পাইতেছে, কিছু দেখারও নাই, পাওয়ার নাই। সবাই তো পর্যটনে, সবাই কিন্তু পর্যটনে গেলে সন্ধ্যার পরে সবাই আসতেছে সিলেটের টাউনের ভিতরে, কিন্তু টাউনের ভিতরে আসার পরে যদি এই যে ব্রিজের এই জায়গায় আসতে ব্রিজের যে সৌন্দর্যটা উপভোগ করতেছে, কিন্তু উপভোগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ছোট ছোট চটপটির দোকান বা যে ইয়ের দোকানগুলো, ওইগুলা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। যদি আপনারা এটা আশেপাশে কোনো জায়গায় একটা ফুডের সৃষ্টি করে দেন, তাহলে দেখা যাবে ছোট ছোট দোকান সৃষ্টি হইতেছে, এবং ছোট ছোট তৈরি দোকানগুলো গিয়ে মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে, এবং নগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যে আর বিশেষ করে আমাদের দক্ষিণ সময় যে এই যে রাস্তা আছে, এই রাস্তায় যারা ফুটপাতের যে একটা সমস্যা আছে, যেমন রেল স্টেশনের জায়গায়, ওইগুলা দূরীকরণের জন্য আপনাদের কাছে ইয়ে হলো কি, যদি ফুটপাতে, কারণ ব্যবসায়ীরা যারা আছে সবাই কিন্তু ট্যাক্স পেড, এবং বর্তমানে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের ফি দিয়ে থাকি, সরকারি ফি দিয়ে থাকি, সবগুলা দিয়ে একটা ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সমস্যার সঙ্গে যারা জিয়ারা আছে ফুটপাতে আছে, ওরা দেখা যায় কোনো কিছু ফি লাগতেছে না, ওরা আসতেছে রাস্তায় আসে বসতেছে এবং কোনো কিছু বিক্রি করে যায়, কিন্তু বিক্রি করার ফলে ওরা যে এইটা বিক্রি করতেছে, আমার দোকানদার কিন্তু এইটা বিক্রি করতে পারবে না, বিকজ দোকানদারের ভাড়া আছে, অনেক কিছু আছে। তো এই দিকে একটু দৃষ্টি দিবেন কাউন্সিলর সাহেবকে আমি একটু অনুরোধ করবো। আর আমাদের দক্ষিণ সমাজ যে আজকে যে দক্ষিণ সমাজ বঙ্গবীরের ব্যবসায়ীরা, আমি কিন্তু এই জায়গায় আমাকে অতিথি করছেন আপনারা, আমার কাছে আসলে এটা লজ্জা লাগতেছে কিছুটা, কারণ আমাকে আমি জানি না আপনারা সবাই চিনতেছেন কিনা। আমার আব্বুর কিন্তু ব্যবসা ছিল ওই জায়গায়, ওই যে লাউয়ের সামনে, তো ওই জায়গায় তেলের দোকান ছিল। তো আমার মনে হয় এই জায়গায় আমাকে যারা পুরাতন আছেন সবাই আমাকে চিনবে। তো আমাদের ব্যবসা কিন্তু এই জায়গা থেকে, আমি কিন্তু এই জায়গার বাইরে না। তো বঙ্গবন্ধুর যে ব্যবসায়ীরা সবার সাথে আমি মনে করি আমার আত্মার যে সম্পর্ক, কারণ ওইদিকে যখনই যাওয়া হয় সবসময় যাওয়া আসা হয়, কারণ আমাদের তেলের ব্যবসা হইলো আপনার ইয়েতে যে ডিপু কেন্দ্রিক, তো আমাদের গাড়িগুলো ওইদিকে আমাদেরও তেলের ডিপুতে যাইতে হয়। তো সবকিছু মিলাইয়া এই যে রাস্তা আছে, এই রাস্তার সাথে আমার ছোটবেলা থেকে, বা আমি বলবো না, আমার আব্বুরও যে ব্যবসা ছিল, সবকিছু মিলাইয়া আমার আসলে একটা সম্পর্ক রয়ে গেছে এই ব্যবসাটা। তো এই জায়গার যে কমিটি আছে, কমিটি এর মনে করি আসলে কমিটি যদি সুন্দরভাবে চালানো যায়, এবং কমিটি দ্বারা যদি আমরা চাই যে এই কমিটি যারা সবাই যদি চেম্বার সদস্য, আমি চাইবো আমার এই বঙ্গবীর রূপ থেকে যাতে কোনো একজন প্রতিনিধি চেম্বারে গিয়ে প্রতিনিধিত্ব করে কোনো একটা আগামীতে, এটাই আমার চাওয়া। এই জন্য আমি হয়তো একবার গেছি, আমাদেরও সবসময় তো বারবার যাওয়া যায় না, সবসময় তো বারবার ইয়ে করা যায় না। আমি চাই এই রূপ থেকে কেউ আসে আগামী দিনে নির্বাচনে যাক। আর আমাদের দক্ষিণ সময়ের একটা ব্যাপার আছে, আমি আগে বললাম যে এটা সবাই সহযোগিতা করবে। তো আপনারা যদি সবাই সাথে থাকেন, ইনশাআল্লাহ আগামীতে আমার সাহায্য থাকবে, এবং এই জায়গা থেকে যাতে চেম্বারে প্রতিনিধিত্ব যায় এটা চাই। এবং আমাদের বর্তমানে যেটা সময় আসতেছে আসলে ডিজিটাল জমানায়, এবং দেখা যায় যে আমাদের সিলেট ব্যতীত অন্য ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে বর্তমানে রাস্তাঘাটের প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের সিলেটে
এই দিক থেকে আমরা অনেকটা অলরেডি পিছিয়ে আছি। তো যদি রাস্তাঘাটের সুন্দর কানেক্টিভিটি সুন্দর না হয় তাহলে দেখা যায় কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু পোশাক কিন্তু হয় না। কারণ একটা জায়গায় আমি মনে করি যতদিন পর্যন্ত এই রোডে বঙ্গবীর রোডে বড় গাড়ি চলাফেরা ছিল ততদিন কিন্তু ব্যবসার অবস্থা অনেক ভালো ছিল। যখন রাস্তা ডাইভার্ট হয়ে বাইপাসে চলে গেছে তখন কিন্তু এই রোডের ব্যবসাটা অনেকটা স্লো হয়েছে। তো এটা আসলে ডিপেন্ড করে ওই যে কানেক্টিভিটি যদি ভালো হয়, আমাদের যদি যে ফোর লেনটা যদি হয়ে যায়, ফোর লেন হলে দেখবেন অটোমেটিক্যালি এটা যে একটা আগের দিনের কথা আছে না, বড় রাস্তার ধারে আর বড় নদীর পারে, তো বড় রাস্তার ধারে থাকলে অটোমেটিক্যালি আপনার কোনো না কোনো ব্যবসা আসবে, কোনো না কোনো ওয়ে আসবে। এইগুলোর মাধ্যমে আমরা একরকম সবার একটা বেনিফিটে পাবো। আর বিশেষ করে বর্তমান ডিজিটাল জমানায় আসলে আমাদের সিলেট শুধুমাত্র একটা বিজনেস, একটা দিকে আছে আপনার ট্রেডিং ব্যবসা। সবাই জানি দোকানে মাল আনবো, বিক্রি করবো, এটা একটা কমিশন পাবো। কিন্তু আমাদের সিলেট পিছিয়ে পড়ছে। আমার যতটুকু আমার নিজে থেকে বলতে আমার মনে হয় আমাদের সবার মাইন্ডে একটা আছে, 10 থেকে 5 বছর আগে যেটা ছিল, 5-10 বছর আগে যে লন্ডন চলে যাবো, লন্ডন বাচ্চাদের লন্ডন পাঠাই দেবো। একটা বাচ্চা যখন মাইন্ড সেট আপ হয় এসএসসি পাস করার পরে যে পরবর্তীতে পড়াশোনা করবে, বড় হবে, কি হবে, কিন্তু আমাদের বাচ্চাদের মাইন্ড সেট আপ হয়ে যায় যে কিভাবে লন্ডন যাব, কিভাবে ফ্রান্স যাবো, আমেরিকা যাব। এই সেট আপের কারণে কিন্তু ওরা কিন্তু বর্তমান যে বিভিন্ন ধরনের আমাদের দেশে যে কিছু একটা করবে, ইন্ডাস্ট্রি করবে বা কোন ধরনের এই ধরনের মাইন্ডসেট সেটা হয় না। এতে করে দেখা যায় যে বিদেশের প্রতি ঝুঁকি থাকে, তখন দেখা যায় একটা স্টেজ ওর বিদেশে হইতেছে না, দেশেও কিছু করতে পারছে না। এতে করে বিরাট বড় একটা ধাক্কা খায়। এবং এই ধাক্কা খাই দেখবেন এখন সিলেট ছাড়া বাইরে কোনো জায়গায় গেলে দেখবেন ইন্ডাস্ট্রির অভাব নাই, প্রচুর ইন্ডাস্ট্রি। আমাদের সিলেটে একটা ইন্ডাস্ট্রি নাই, কিন্তু আমাদের সিলেটের এই গ্যাস নিয়ে টোটাল দেশে ইন্ডাস্ট্রিগুলো চলতেছে। কিন্তু আমাদের সিলেটে কেন গ্যাস থাকতে সবকিছুর অপরচুনিটি আল্লাহ আমাদেরকে এমন একটা জিনিস দিছে, আমরা সিলেটে আছি, দেখেন আমরা শাহজালাল এমন একটা মাটি, এই জায়গায় আমাদের গ্যাস আছে, তেল আছে, টোটাল দেশে কিন্তু এটা কোনো জায়গায় নাই। এবং টোটাল দেশ আজকে চলতেছে আমাদের সিলেটের যে লন্ডনের পয়সা, বিদেশের যে লন্ডনের যে একটা বিরাট একটা রেমিটেন্স আসতেছে, এই রেমিটেন্স দিয়ে জমা হয় যে টাকাটা আসতেছে, এই টাকা দিয়ে কিন্তু টোটাল দেশের আমাদের টাকা জমা হইতেছে। আর ওইটা নিয়ে সবাই কিন্তু লন্ডন নিয়ে অন্য ডিস্ট্রিক্টে ব্যবসা করতেছে, ব্যবসা করে সবাই ইন্ডাস্ট্রি করতেছে। আর আজকে আমরা কিন্তু ওই যে বিদেশের প্রতি ঝুঁকি থাকায় আজকে আমাদের সিলেটে কোনো ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই, আমরা কোনো ইন্ডাস্ট্রিও করতে পারছি না, কিচ্ছু না। কিন্তু এরপরে আমাদের সিলেটে থেকে তেল যেটা যাইতেছে প্রায় পার ডে আমাদের সিলেটে থেকে প্রায় 10 থেকে 12 কোটি টাকা তেল পার ডে সিলেট থেকে বাইরে দিচ্ছে। এবং এই সিলেটের মাটি থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 10 কোটি টাকা তেল উঠতেছে। উঠে ওই যে টাকাগুলো রেভিনিউ গুলা গভর্নমেন্ট পাইতেছে, ওইগুলা দিয়ে তো দেশ চলতেছে এবং ওইগুলা দিয়ে দেশের ডেভেলপ হইতেছে। আমরা কি পাইতেছি? আমরা তো কিছু পাইছি না। তো আমরা না পাওয়ার পিছনে আমার মনে হয় যেটা আমাদের নেতৃত্বের একটা ইয়ে রয়েছে। আর আরেকটা হয়তো আমাদের যেটা আমাদের যে যুব সমাজরা আছে, আমাদের যেটা বললাম যে আগে বিদেশের প্রতি, কিন্তু এখন আমাদের যে ইকোনমি এবং আমাদের যে দেশের গ্রোথ আসতেছে, যদি আমরা সবাই ঠিক মতো মানে প্রপারলি আমরা কাজ করতে পারি, কারণ এখন আমাদের দেশ আগানোর প্রপার টাইম। বিকজ এই সময় আমরা আগানোর, আজকে করোনার যে এফেক্ট আসতেছে টোটাল বিশ্বে, আমাদের দেশে এত এফেক্ট আসতেছে না কেন? আমি যতটুকু দেখছি অন্য জায়গায় যেমন 60 মানুষকে কিন্তু করোনা এফেক্টেড করতেছে, কিন্তু আমাদের দেশে টোটাল পপুলেশনের 50% পপুলেশন হলো 20 থেকে 40। তো 20 থেকে 40 আর সবাই কিন্তু আমরা করোনার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারতেছি। এবং 20 থেকে 40 আমাদের থাকার কারণে এখন যে আমাদের হ্যান্ড গুলো আছে সবাই কিন্তু সবাই শক্তিশালী, সবাই যদি প্রপারলি কাজ করি দেশ আগানোর জন্য এখন কিন্তু আমাদের একদম প্রপার টাইম।
মালয়েশিয়া জায়গায় ছিল, মালয়েশিয়া আগানোর কারণ ছিল। এখন কিন্তু মালয়েশিয়া আগের মতো আগাইতেছে না। কেন আগাইতেছে না? ওনার পপুলেশন যারা আছে এখন কিন্তু 40 থেকে সবাই নামছে। আগে মালয়েশিয়ার 20 to 40 যখন মানুষ ইয়ারের মানুষ যখন বেশি আসছিল তখন তাদের ইকোনমিক গ্রোথ আসছিল বেশি। আমাদের এখন 20 থেকে 40 পপুলেশনের মানুষ বেশি। এই করোনার সময় আমরা দেখেন করোনার সাথে ফাইট করে টিকে আছি। টোটাল বিশ্ব যখন এখন মানে একটা হিমশিম কাছে, কিন্তু আমরা আল্লাহর রহমতে চলতে পারছি, কারণ আমাদের করোনার সাথে যুদ্ধ করারও ক্যাপাসিটি আছে। সব একমাত্র কারণ হলো বয়স এবং আমাদের পপুলেশন। আগে বলা হয়েছে যে আমাদের পপুলেশন একটা বোঝা, কিন্তু আমার কাছে লাগে না। আমাদের পপুলেশন আমাদের কাছে একটা সম্পদ, কারণ এই সম্পদ যদি আমরা প্রপারলি কাজে লাগাই আর প্রপারলি যদি সবাই কাজ করি, দেশও উন্নত হবে এবং আমি মনে করি আমরা ব্যক্তিগতভাবে সবাই উন্নত হবো। কারণ এই বয়স কিন্তু সবার থাকবে না। এই বয়সে আর বিশেষ করে সরকারও যে টাইমে এই বয়সটা যদি টোটালি কাজে লাগাবে যায় তাহলে দেশে আগে যাওয়ার একটা বড় একটা টাইম। আর আমার কাছে আসলে এই যে আমাদের এই যে সমস্যাগুলোর কথা আমি আমাদের কমিশনার সাহেবকে বলতেছি, আমাদের যে সমস্যাগুলো ওইগুলোর জন্য আপনি একটু কাইন্ডলি একটু চটপটির দোকানগুলো ওইটা একটা বিরাট সমস্যা। আর ওই যে ফুটপাতের ব্যাপারটা আর ট্রেনের ব্যাপারটা যদি ইয়ে করা যায় তো এটা বেটার হয়। কারণ বাচ্চাদের স্কুলে যেতে বা কোনো অফিস আদালতে যেতে টাইম মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায়। কারণ আমাদের দেশে তো ট্রেনের কোনো টাইম টেবিল ঠিক নাই, যে কোনো সময় ট্রেন আসছে আপনার দেখবেন রাস্তা বন্ধ করে দিচ্ছে। এতে করে দেখা যায় যে ভালো একটা সমস্যা। আমি আসলে আর বেশি কিছু বলতেছি না। আমি এই কমিটির যারা আছেন সবার এবং কমিটির আছেন এবং এই সমিতিতে যারা আছেন সবার উত্তর ভবিষ্যৎ কামনা করে এবং এই সময়ে যারা বিশেষ করে ইয়াংরা আছেন ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা ভালো ব্যবসায় যান। ভালো ব্যবসা না, মানে প্রোডাক্টিভ কোনো কাজে যান যেটা থেকে উৎপাদন করা যাবে। কারণ আমাদের সবকিছু আছে, বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো জায়গায় আছি আমরা। আমাদের কাছে তেল আছে, গ্যাস আছে, সব আছে। তো সব থাকতে যদি আমরা পারি না তাহলে আসলে এটা আমাদের জন্য ফিউচারের জন্য একটা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আমি চাই সবাই ইয়াংরা, বিশেষ করে ইয়াংরা যারা আছেন আপনারা প্রোডাক্টিভ খাতে যান। প্রোডাক্টিভ খাত বলতে হলে যেখানে আজকে ময়মনসিংহে যান, ময়মনসিংহে যারা 20 বছর 25 বছরের যারা যুবকরা আছে ওনাদের একটা ইয়ে দেখলে অবাক লাগে। এতটুকু জায়গার মধ্যে মানে এই যেটুকু জায়গা আছে এতটুকু জায়গার মধ্যে যেমন ওরা কোটি কোটি টাকা মানে বলতেন কিভাবে। আমি দেখে অবাক হয়েছি যে 2000 লিটার পানির মধ্যে 3 মাস অন্তর অন্তর ওরা মাছ তুলতেছে। ওই মাছটা 2000 লিটার পানিতে দেখছি একটা ট্যাঙ্কির মধ্যে, এটাকে বলে বায়োফ্লাস্ক বলে, বায়োফ্লাস্ক ট্যাঙ্কির মধ্যে মাছ চাষ করে মানে ওই 2000 লিটার পানি থেকে দেখছি যে 20-30 হাজার টাকা মানে মান্থলি ওরা ইনকাম করতে। 3 মাসের মধ্যে মাছটা পুরো বড় করে বিক্রিতে নিয়ে যায়। এবং এই যে জায়গাটা আছে যতটুকু জায়গার মধ্যে ওরা প্রায় 50-60টা ট্যাঙ্কি বসাইতেছে এবং কন্টিনিউয়াসলি ওরা ওই জায়গা থেকে মাছ আসতেছে। 3 মাসে অন্তর অন্তর মাছ একটা ট্যাঙ্কি থেকে একটা ট্যাঙ্কি থেকে মানে দেখে অবাক লাগে যে এত তাড়াতাড়ি দ্রুত কিভাবে ওরা মাছকেও বড় করতেছে এবং কিভাবে পটাচ্ছে। এইভাবে বিভিন্ন ধরনের আসলে আগে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আমরা কাজ করব এবং কাজ করে আমরা একটা আমি আমার নিজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ সবকিছু তৈরি করতে হবে। যদি মাইন্ড সেট আপ করতে পারি যে আমি কোনো ধরনের একটা এইম নিয়ে প্রথমে আমাদের এই ইয়ে থাকতে হবে যে আমি কোনো একটা ইন্ডাস্ট্রি করবো। যদিও আসলে আমাদের সিলেটে ইন্ডাস্ট্রি করা কষ্ট, কারণ আমরা কিন্তু ঘুম থেকে উঠতে 11টা বাজে। এর ভিতরে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন ওরা কিন্তু 10টার ভিতরে সব কাজ শেষ করবে। আমরা 12টার সময় উঠে যখন ব্যাংকে টিটি করতে যাই এর ভিতরে দেখবেন ওরা ব্যবসা করে কিন্তু ওতে শেষ করে ফেলছে, আর আমরা তখন ঘুম থেকে উঠি। তো আজকে মানে ব্যক্তিগত বলেছি, আর বেশি বলছি না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব হুমায়ুন আহমদকে ওনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে আছেন সিলেটের ম্যাগাজিন আমার সাগর ভাই। লাইভ অনুষ্ঠানে আছেন সিলেটের ম্যাগাজিন সাগর ভাই। আমাদের মাঝে ফটো সাংবাদিক জনাব আব্দুল খালিক ভাই, পত্র সম্পাদক দক্ষিণ সীমা প্রেস ক্লাব। সম্মানিত উপস্থিতি, আপনাদের যারা মুখ থেকে মাস্ক সরিয়ে নিয়েছেন, আপনারা দয়া করে মাস্কটা লাগিয়ে নিন। মাস্কটা হাতে রাখবেন না বা পকেটে রাখবেন না, আপনারা মুখে লাগিয়ে নিন। আপনারা জানেন প্রতিদিন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উনি প্রতিদিনই মাইক দিয়ে অ্যানাউন্স করেন মাস্ক ব্যবহার করার জন্য। আপনারা মাস্ক লাগিয়ে নিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি 25 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন জনাব তাকবিরুল ইসলাম পিন্টু। জনাব তাকবিরুল ইসলাম পিন্টুকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব তাকবিরুল ইসলাম পিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবীর ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজ বঙ্গবীর ব্যবসায়ী সমিতির 1 বছর পূর্তি উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই মুজাহিদ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সবার প্রিয় সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব উপলক চৌধুরী। আমি এসে শুনেছি আমাদের প্রধান বক্তা সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি আমার বড় ভাই শিয়ব ভাই ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব হুমায়ুন সাহেব এবং অন্য বিশেষ অতিথি এবং উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, জাতির সেই শহীদদের, সেই মুক্তিযোদ্ধাদের এবং বীরাঙ্গনাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই সোনার বাংলাদেশ, যাদের অনেক কষ্টে একটি শিক্ষায় আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে খোলা মনে বক্তব্য দিতে পারতেছি, যাদের জন্য আপনারা খোলা মনে বক্তব্য শুনতে পারতেছেন, তাদের আমি আমার অন্তরস্থল থেকে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সরাসরি বক্তব্যে এসে বলি, যেহেতু আমাদের ব্যবসায়ী ভাইরা এই জায়গায় আমাদের আমন্ত্রণ করেছেন এবং আপনারা সবাই জানেন এই যে স্থানটা কিন্তু এই রোডটা 25 নম্বর ওয়ার্ডের ভিতরের মধ্য দিয়ে একটা রোড গেছে। এখানে আমাদের ব্যবসায়ীরা যারা আছেন অত্যন্ত বড় মন নিয়ে ব্যবসা করেন। আমার খুবই ভালো লাগে যে গত 1 বছর হয়ে গেছে কমিটি ব্যবসায়ী, আমাদের বঙ্গবীর রোডের ব্যবসায়ীরা যারা আছেন, আমি এখনো পর্যন্ত বঙ্গবীর রোড ব্যবসায়ীদের মধ্যে কোনো সমস্যা দ্বন্দ্ব যে আজ পর্যন্ত আমার কানে কোনো সময় আসেনি। বরঞ্চ আমি অনেক ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের এক ব্যাপারে, যেমন এই রাস্তার মধ্যে কিছু কিছু ব্যবসায়ী ভাইয়েরা আছেন, রাস্তার মধ্যে কাঠ কিংবা অন্যান্য মালামাল দেখেছেন, আমি আমার বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির যারা সভাপতি আছেন কিংবা যারা কোনো যারা আছেন এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারা নির্বাচিত করে দিয়েছেন, তাদের সাথে কথা বলার সাথে সাথে এই সমস্যার সমাধান হওয়া যায়। এজন্য আমি আমার সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রথমে আমি আমার বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা ব্যাপার আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে উন্নয়নে বাড়ছে দেশ। জননেত্রী শেখ হাসিনার এই সরকারের আমলে আমার বিশ্বাস, আপনাদের সব বিশ্বাস, উন্নয়নের কাজের জন্য কোনো টাকার অভাব বর্তমান দেশের সরকারের নেই। আমাদের
মাননীয় মেয়র মহোদয় খুবই আন্তরিক কাজের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে। আমরাও যারা সিলেট সিটি কর্পোরেশনের আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর বৃন্দ যারা যারা বিভিন্ন ওয়ার্ডে আসছি, সবাই কাজের জন্য কাজ পাগল মানুষ। মোটামুটি সব কাউন্সিলর এই কাজের জন্য খুবই অ্যাগ্রেসিভ। আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি যে এই 25 নম্বর ওয়ার্ডের ভিতরে, এই এলাকার ভিতরে, গলির ভিতরে যে কাজগুলো চলছে সেগুলো তো চলছেই। আমার হুমায়ুন ভাই যেটা একটা আবদার করেছেন ফুটপাথ কিংবা ওয়াকের জন্য, এই বঙ্গবীর রোড রেলগেটের মুখ থেকে একেবারে চন্ডিপুর পর্যন্ত প্রায় 30 কোটি টাকা একটা এস্টিমেশন করা হয়েছে। ফুটপাথ সহ ওয়াকওয়ে হবে ইনশাল্লাহ। আগামী 15 দিনের ভিতরে এইটা টেন্ডার হয়ে যাবে। আমাদের মাননীয় মেহমুদ আপনাদেরকে বলবেন এই ব্যাপারটা। আর ওই যে রেল লাইন আছে, শান্ডিং করার সময় যে জামটা হয়, এটা আসলে সিলেট সিটি কর্পোরেশনের কিংবা রোড কিংবা কারোর কিছু করার নাই। এটা রেল লাইনের সিস্টেমটা অনেক আগে থেকে এইভাবে আসছে। তো একটা ব্যাপার বিহিত নেওয়ার জন্য আর কি কিছুটা সেফটি হবে। আমরা চিন্তা করতেছি রেল লাইনের পাশে যেগুলো আছে আমরা একটা ওয়াকওয়ে করে দিব, যাতে লোকজনের পারাপারের সুবিধা আসছে। ওয়াকওয়েতে যারা বাচ্চারা কিংবা বয়োবৃদ্ধ যারা আছেন সবাই যদি ওয়াকওয়েতে পারাপার করে তাহলে একটু সেফ হবে। এজন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে ইনশাল্লাহ। আর আমরা ড্রেনের কাজটা শেষ করার সাথে সাথেই এই রাস্তার মধ্যে একটা প্রস্তাবনা আমি অলরেডি দিয়ে দিয়েছি। বঙ্গবীর রেলগেট থেকে আমি ওই চন্ডিপুর পর্যন্ত আপনারা দেখেছেন উত্তর সীমায় অনেকটা বড় বড় রাস্তা হইতেছে। এই রাস্তাটা মিনিমাম আমরা 60 ফুট করবো ওয়াকওয়ে সহ। তো মোটামুটি 4 লেনে, যেটা আমার হুমায়ুন সাহেব একটা দাবি করছেন 4 লেনের ব্যাপারটা, যদি 40 থেকে 48 ফুটের মধ্যে আমরা চিন্তা ভাবনা আছে 48 ফুট মিনিমাম রাস্তা করা। যদি 48 ফুট হয়ে যায় মোটামুটি 4 লেনের মতো আমাদের রাস্তাটা হয়ে যাবে, ইনক্লুডিং হার্ড শোল্ডার। এই জন্য আমি আমার মাননীয় মেয়র মহোদয় এসে বক্তব্য দেবেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি আসতেছেন, একটা জরুরি মিটিংয়ে আটকে এসেছেন। উনি আমার সাথে ফোনে কথা বলছেন, উনি আসতেছেন অন দ্য ওয়ে। এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমি কিংবা সিলেট সিটি কর্পোরেশন একা পারার কথা নয়, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। কারণ আমরা সবাই জানি এই রোডটা অনেক বড়, ম্যাপের মধ্যে কোনো জায়গায় 70 ফুট 75 ফুট পর্যন্ত আছে। মিনিমাম 60 থেকে 65 ফিট এই জায়গায় রাস্তার এই দৈর্ঘ্য আছে। এই ব্যাপারে আপনারা আমাকে অবশ্যই এখানে ওয়াদা করতে হবে। আপনারা ব্যবসায়ী যারা আছেন আমাকে সাহায্য করতে হবে, অন্যটা আমি এই কাজ করতে পারবো না। অনেক টাকা, প্রায় 20 কোটি টাকা খরচ করে শুধু ওয়াকওয়ে আর ওই ড্রেনটা করা হবে। আর চটপটি গাড়ির ব্যাপারে আপনারা সবাই হয়তো জানেন, আমার বাড়ি খুজারখোলা। আমরা এলাকাবাসী সহ আমাদের কাজী বাজার শেষ আর দক্ষিণ প্রান্ত এবং উত্তর প্রান্ত মিলে মিক্স হয়ে গেছে। আমাদের দক্ষিণ প্রান্তে কিন্তু কোনো চটপটি গাড়ি বসে না। আপনি হয়তো ওয়াইন সাহেব আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমরা কিন্তু ওই ব্রিজের নিশ্চয় দক্ষিণ প্রান্ত আছে, এই জায়গায় আমরা কোনো চটপটি গাড়ি বসতে দিই না। যদিও বসে কিন্তু আমরা সরাই দিই। এখানে ডিপার্টমেন্টের কিছু ব্যাপার আছে, প্রশাসনের কিছু ব্যাপার আছে। উত্তর সীমা যে ব্রিজটার উপর যেটা, এটা উত্তর সীমা থানার চেয়ে পড়ে। তারপরে মাঝে মধ্যে আমরা ফোন করে কথা বলি, কিছু সময়ের জন্য উঠানো হয়, আবার এটা বসানো হয়। আজকে যখন আপনি আমার এই প্রকাশ্য বলেছেন, আমি মাননীয় মেয়র মহোদয়কে এই ব্যাপারটা জানাবো এবং প্রয়োজন বোধে পুলিশ কমিশনারের কাছে আমি লিখিত দিব যে আমার ওয়ার্ডের মানুষের দাবি, আমার দক্ষিণ সীমা মানুষের দাবি, এগুলা যেন অপসারণ করা হয়। আপনাদের ব্যবসায়ীর উদ্দেশ্যে এটাই যে সিলেট সিটি কর্পোরেশন আপনাদেরই প্রতিষ্ঠান, এটা চলতে হয় আপনাদের টাকায়। আপনাদের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, লাইসেন্সের ট্যাক্স এইগুলো আছে। কিছু কমপ্লিকেশন আছে, সবগুলো ওভারকাম একসাথে করা সম্ভব নয়। তবুও যতটুকু সম্ভব সিলেট সিটি কর্পোরেশন যেহেতু এই সেবাদানকারী প্রতিষ্ঠান, অবশ্যই জনগণের সেবা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনারা যারা ব্যবসায়ীরা আছেন অন্যভাবে নেবেন না কথাটা। আমি আমাদের ওই ট্রেড লাইসেন্স কমিটি টিমটা যদি যখন আসছে, আমি কিছু জায়গায় দেখছি অনেক জায়গায় অনেক দোকানে কিন্তু ট্রেড লাইসেন্স নাই। আমি আশা করব আপনারা ব্যবসায়ীরা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ব্যবসা করছেন, এই জায়গায় আয়ও করছেন, আবার ব্যয়ও হচ্ছে। যদি সরকারের ট্যাক্সটা সরকার না পায় তাহলে ব্যবসাটা কিন্তু আমাদের হালাল হবে না।
আপনাদের সবার কাছে আমার বিনীতভাবে এই দাবিটা থাকবে, যারা হোল্ডিং ট্যাক্স এখনো ট্রেড লাইসেন্স এখনো করার নাই, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন। যতটুকু যদি অফিসিয়াল কোনো প্রবলেম থাকে, যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে করতে রাজি আছি, শুধু আপনারা আমার কাছে যোগাযোগ করবেন। হ্যালো, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে আমাদের সবার স্থলে চলে এসেছেন। আমি মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ জানাবো স্টেজে ওঠার জন্য। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবে না, মাননীয় মেয়র মহোদয় আপনাদের সামনে আসসালামু আলাইকুম। আমি মাননীয় মেয়র মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের মাঝে আমাদের মাননীয় মেয়র মহোদয় পৌঁছেছেন, উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননন্দিত মেয়র জনাব আরিফুল চৌধুরী। ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে ওনার মূল্যবান সময় নষ্ট করে এসে যোগ দেওয়ার জন্য। যেহেতু আমাদের প্রধান অতিথির সময় খুবই সংক্ষিপ্ত, আমরা বেশি সময় নিব না। আমি এই পর্যায়ে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতিকে আজকে প্রধান অতিথি ক্রেস্টটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বিশেষ অতিথি জনাব তাকবীরুল ইসলাম পিন্টুকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক জনাব আজিজুর রহমান মিলন দুজনে মিলে আমাদের আজকের বিশেষ অতিথিকে ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সময় বিশেষ অতিথি জনাব হুমায়ুন আহমদকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমদ। লম্বা আছে আমাদের বিশেষ অতিথি এবং রেফেল ড্রর আয়োজক জনাব রিয়াজুদ্দিন সাহেবকে ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ইমাদুদ্দিন ও সহ সাধারণ সম্পাদক আলী আহমদকে। সাইডে যাও, সাইডে যাবো আমাদের
এবং এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গর্ব এই বিজয়ের মাসে আমাদের বঙ্গবিরোধ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব সানারাকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভার প্রধান অতিথি জনমন্ডিত মেয়র জনাব আলিফুল হক চৌধুরী সাহেবকে আজকের বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করার জন্য। সামনে যাও কাট ধন্যবাদ। আমরা যেহেতু আমাদের প্রধান অতিথির সময় খুবই অল্প, আমরা বেশি সময় নিব না। আমরা এই পর্যায়ে আজকের সভা এই বর্ষপূর্তি বঙ্গবিরোধ ব্যবসায়ী সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা আমাদের অনেক অতিথি অনেক বক্তব্য দিয়ে গেছেন। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি জনমন্ডিত মেয়র জনাব আলিফুল হক চৌধুরী সাহেবকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আপনাদের নির্বাচিত কাউন্সিলর এবং এখানে এই বিজয়ের মাসে যাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের এই দেশের স্বাধীনতা স্বাধীন করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের এবং যারা এখনো জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। আজকের এই আলোচনা সভার উপস্থিত আমার অনেক কীর্তিতুল্য মুরব্বিয়ান, অত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে আসতে দেরি হয়েছে যদিও, কিন্তু আজকে আগামী 2020 সাল আমাদের জন্য একটা বেশ মহামারী, প্যান্ডামিক, বিভিন্ন কারণে আমরা বেশ একটা ঝামেলার মধ্যে দিয়ে এগোতে যাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সামনের বছরটা যেন আমাদের সুন্দর একটি বছর, যাতে আমরা নিরাপদে এবং আমাদের শান্তির দেশ, শান্তির নগরী হিসাবে আমরা বসবাস করতে পারি। এবার কিন্তু বছর শুরু শুক্রবার দিয়ে, বছর শেষ শুক্রবার দিয়ে। জানি না আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি রেখেছেন। এটা ভালো লক্ষণ যে শুরু হচ্ছে শুক্রবার, শেষ হবে শুক্রবার দিয়ে। এটা কিন্তু প্রায় 100 বছর পরে এসে এটা হয়েছে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আপনারা ব্যবসায়ীরা যারা আছেন, আজকে আমার সৌভাগ্য হয়েছে এই আলোচনা সভার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমার একটা ইন্ট্রোডাকশন হওয়া, এবং এই এমন একটি জায়গায় আপনারা ব্যবসা করতেছেন, সেটা হচ্ছে সিলেটের এখন আমাদের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের একটা অন্যতম প্রধান সড়ক, এবং ইতিমধ্যে আপনারা যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই অঞ্চলের জন্য একটা দেখেন, আমি বলবো শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মানের, বাংলাদেশে প্রথম এবং আন্তর্জাতিক মানের একটা বাস টার্মিনাল দক্ষিণ সুরমায় হচ্ছে। এটা অবভিয়াসলি আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশে তো নাই, বিশ্বের উন্নত কয়েকটি দেশের সঙ্গে তুলনা করা যায়। এতে আপনাদের অনেক কষ্ট, যদিও আমাদের এই টার্মিনালের কারণে সব বাস টাস রাস্তার উপর। এই টার্মিনালটা হওয়ার পরে পরে কিন্তু আমরা আরেকটা জিনিস এই অঞ্চলে করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডাম্পিং প্লেস, যেটাতে আমাদের জীবন সরোবর দিকে গেলে সবাই নাকে টিপা দিয়ে গন্ধ
প্লাস এটার পানি বিভিন্ন জায়গায় মানুষের হাওড়ে টাওড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত করত। সেটাও কিন্তু একটা আধুনিক পদ্ধতিতে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে সে কাজ অত্যন্ত কঠিন ছিল। মোটামুটি আমরা এটা প্রায় আরম্ভ হয়েছে, ইনশাআল্লাহ এটাও শেষ হবে। এরপরে যে জিনিসটা আছে আপনাদের আন্দোলনের মুখে আমাদের ন্যাশনাল হাইওয়ে যেটা 3 ব্রিজের সামনে থেকে ওইদিকে যাওয়ার কথা ছিল, ওইটা আমরা সরকারের সড়ক ও জনপরিবারের সঙ্গে আলোচনা করে সেটা এখন লালাবাজার দিয়ে ওইদিকে ক্রস হবে। আর আমাদের এইদিকের এই বিশাল জঞ্জাটটা এখন কমবে এটা। কিন্তু 3 ব্রিজ থেকে পাবনার সামনা হয়ে এই রাস্তাটা আমরা কিছুদিনের মধ্যেই, এটা একটা বিশাল টেন্ডার হবে। এখানে আন্ডারপাস, রেলওয়ে ট্রেন আন্ডারপাস, যাতে এখানে ট্রাক না হতে হয়, এবং এখানে দু সাইডে ড্রেন, রাস্তা প্রশস্তকরণ এবং রাস্তার মধ্যে ডিভাইডার সহ একটা সুন্দর, যেভাবে আমরা জিন্দাবাজারের রাস্তা করতেছি, যেভাবে আমরা দুবারই বাজারের সামনে যে রাস্তা করেছি, এটাও আমাদের সিলেট শহরে ঢুকার অন্যতম একটি রাস্তা। এবং এখানে একটা ব্যবসায়ী সেন্টার যেখানে আছে, আমরা এখানে সুন্দর একটি রাস্তা পেতে চাই, ড্রেনেজ সিস্টেম করতে চাই, ফুটপাথ, ওই 4 ফুটই ফুটপাথ হবে না, এখানে আমি বলে দিয়েছি মিনিমাম 5 উপরে 6 প্রশস্ত রাস্তা, ড্রেন 6.5 ফুট, যাতে দূর থেকে চন্দ্রপুর থেকে যেন একটা হাওয়া এখানে বসতে থাকে। ইনশাআল্লাহ এটাই নয়, শুধু চন্দ্রপুরের মুখ থেকে আমরা আবার এই শহরের দক্ষিণ সুরমা এখন মোস্ট ইম্পর্টেন্ট সিটির পার্ট অফ দ্য সিটি হয়ে যাচ্ছে। আমরা ট্রাক টার্মিনালের পাশে আমরা আরো 20 একর জায়গা অধিগ্রহণ করতে যাচ্ছি, অলরেডি প্রায় শেষের পথে। এই টার্মিনালের পাশে আমরা যে জমিটুকু অধিগ্রহণ করতে যাচ্ছি মোটামুটি প্রায় শেষ। এখানে আমরা সিলেটের সমস্ত হোলসেল মার্কেট আমরা এখানে নিয়ে আসবো। যেমন সিলেটের সার্কিট হাউসের সামনে থেকে চালের পট্টি, যেটা চালের আড়ত, তারপরে সুবানীঘাটের এখানে সবজির আড়ত, তারপরে এই কদমতলিতে ফলের আড়ত, তারপরে মাসিমপুরের শুটকির আড়ত, এই সকল আড়তদারি হোলসেল ব্যবসা আমরা এক জায়গায় নিয়ে আসবো। কারণ এই জায়গাকে কেন্দ্র করে ঢাকা, সিলেটের বাইরে অন্যান্য শহর থেকে যেসব বড় বড় ট্রাকগুলো আসবে, সেসব ট্রাকগুলো এসে সোজাসুজি এই আড়তে ঢুকবে, আড়ত থেকে বেরিয়ে ট্রাক টার্মিনালের ভিতরে ঢুকতে হবে। রাস্তায় কোথাও কোনো ট্রাক থাকতে পারবে না। তাহলে দেখেন জিন্দাবাজার, কালীঘাট, লালদিঘির পার, সুবানীঘাট, এই যে যত্র এই মার্কেটটা কেন্দ্র করে কিন্তু এইসব ট্রাকরা এখানে থাকে। যখন এখানে চলে আসবে তারা এখানেই চলে আসবে, এখানে চলে আসলে তারা টার্মিনালের ভিতরে চলে যেতে হবে। এবং ট্রাকের ড্রাইভারদের জন্য আমরা সুবিধা করে দিচ্ছি যে তারা এখানে থাকার ব্যবস্থা থাকবে, তারা এখানে ক্যাফেটেরিয়া থাকবে, তারা এখানে একটা মিনি আমাদের ক্লিনিক থাকবে, এখানে ওয়ার্কশপ থাকবে, এখানে যাতে গাড়ি নষ্ট হলে এখানে ঠিক হয়, এখানে পেট্রোল পাম্প থাকবে, এখানে কাজে তারা সেফটি, সিকিউরিটি, রেস্টরুম সব কিছু এখানে থাকবে তারা। এবং সুবানীঘাট থেকে আমরা এই যে এটা কি বলে ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবসা, যেটা এটাও আমরা আমাদের এখানে নিয়ে আসবো। তাহলে সুবানীঘাটে আর ট্রাকের স্লিপ দিতে হবে না, সব বড় বড় ট্রাকগুলো এখানে আসবে। এখান থেকে
সারা সিলেটের বিভিন্ন এলাকা বিভিন্ন জোতে ছোট ছোট ট্রাক যেগুলো আছে এইগুলা এটা টাইমে শহরের ভিতরে পার্কিং করতে পারবে না, মালামাল নিয়ে আসতে পারবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে উত্তর সুরমা দক্ষিণ সুরমা নদীর পার সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ দক্ষিণ সুরমার চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটুকু সফল হব, তবে কিন ব্রিজের নিচে যে স্লিপার কলোনি আছে সেটা এখান থেকে রিমুভ করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? এইখানের এই জায়গাটা একটা অন্ধকার জগতে পরিণত হয়েছে। এই জায়গা ঢুকলেই এখানে অন্যান্য ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের অসামাজিক এইগুলা চিরতরে বন্ধ করতে হলে এদেরকে এখান থেকে অন্য জায়গায় বানিয়ে দিয়ে ছড়াই দিতে হবে। এবং সিলেটে আধ্যাত্মিক রাজধানী, ধর্মীয় সম্প্রীতির নগরী এই সিলেট। সত্যিকার অর্থে সিলেটকে যদি আমরা আধুনিক নতুন সিলেট দেখতে চাই তাহলে সবকিছুটাই একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার কানে আজকে আসছে সিলেট রেলওয়ে স্টেশনের সামনে যে রাস্তাটা আমরা করতে যাচ্ছি সেই রাস্তাটা কালভার্টের উপর কিন্তু আমরা এখনো করতে পারতেছি না। কিছু সংখ্যক ব্যবসায়ীরা তাদের কাঠের এটা নিয়ে এটার উপর দিয়ে আমাদের এই ফুটপাথটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। আমার কাছে কিন্তু অনুরোধ করেছিলেন যে তারা এখানে রাখবেন না। আজকে আমি বলে দিলাম আগামী 16 তারিখের পরে আমার এই চেহারা তারা অন্য চেহারা দেখবেন। এখানে আমাদের ম্যাজিস্ট্রেট মোতায়েন হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। তখন কিন্তু পিন্টু মিয়া বা আমাদের তৌফিক বসে যে শারীরিক প্রাণটা করতো না, এইসব কথায় আর কানে আসবে। একটা কথা আছে না, গরম ভাতে বিলাই বেজার হয়ে যায়। আর এটাও ঠিক, যদি কেউ মনে করেন যে মেয়র সাহেব আড়াইটা রানি বুটোর লাগে, আমার দরকারও নাই। বুট মেয়র বারবার কোনো ঘটনায় কি মেয়র যখন ওইসি হয় তুমি তাই সোজা হইতে না আমি সোজা হইতাম, দুইটার একটা, মাঝখানে আর কোনো নেই। এইটা আমি আপনাদের দুশ্মনও নয়, আপনাদের সেবক, কিন্তু আপনারা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনি এই রাইট আপনাকে দেয় নাই যে আপনি ছড়াটারে খালটারে দখল করে বসে আপনি আপনার ব্যবসা বাণিজ্য করবেন আর সাধারণ মানুষের রেল স্টেশনের সামনে সরবিটিয়া কোনো আপোষ নাই। আজকে একটু আগে আমি হকারদের সঙ্গে বৈঠক করে আসছি। দিস ইজ দ্য লাস্ট টাইম। 16 ডিসেম্বর, 16 ডিসেম্বরের পরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণ জিন্দাবাজার এলাকা কোনো অবস্থাতে কোনো ফুটপাথ দখল থাকতে পারবে না। ফুটপাথ ক্লিয়ার। ফুটপাথ মানুষের হাঁটার জন্য, রাস্তা মানুষের চলার জন্য। কাজে এই দুইটা ইনশাআল্লাহ 16 তারিখ থেকেই এটা কঠিন কোনো তাদেরকে আবার উচ্ছেদ করি নাই। তাদেরকে কিন্তু লালদিঘি মাঠ আমি ব্যবস্থা করে দিয়েছি, যাও এখানে ব্যবসা করো। তোমাদেরকে জায়গা দিয়েছি, তোমাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছি। এরপরে যদি বলো যে না তো মূলক নাই, তুমি জেলা চালনা করতে আপনার এমন হয়েছে সিলেটের ইনকাম যে কোনো বিষয়ে গিয়ে আমার গরিব মানুষ, আরে আপনারা এখন 10 জনে কিনতে পারবো। তারা জিন্দাবাজার দোকান আছে, বাপে বইয়া ব্যবসা করে 5টা বয় দিচ্ছে জিন্দাবাজার রাস্তার উপরে টুল দিয়া। সেটা ট্যাক্স লাগতো না, ব্যাট লাগতো না, এরপরে বিদ্যুতের বিল দেওয়া লাগতো না, ট্রেড লাইসেন্সও লাগতো না। তো তোমার যার উপরে এখন যদি 20 টাকা কমে গেছে তবুও তার প্রফিট। আর যারা আমরা ইন্টেন ব্যবসা করা দোকান লইয়া দোকান ভাড়া দিতে হইব,
বিদ্যুতের বিল দিতে হইব, ট্রেড লাইসেন্স দিতে হইব, ইনকাম ট্যাক্স দিতে হইব, ব্যাট দিতে হইব, হ্যাঁ স্টাফের বেতন দিতে হইব, তারপরে তাই প্রফিট বার করতে তো তাই নিব 100 টাকা হে মাস 15 নিব 40 টাকায়, তো তার কাছে নিব না তার কাছে নিব, এইভাবে হইতে পারে না। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনাদের দোয়া, আমি আমার পরিষদের সকল সদস্যরা নিয়ে আমরা একটা অঙ্গীকার করেছি, আমরা মানুষের সেবার জন্য দায়িত্ব নিয়ে যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা স্বাস্থ্য ভালো রাখবেন ততদিন আমরা কিন্তু কারো বৈরী হওয়ার, কেউ আমার দুশ্মন না, প্রত্যেককে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এমন অন্যায় আবদার করা উচিত না, আমি আরো 5 জনকে দিলাম না আর উনি প্রভাবশালী, ওনার এখানে শৈলে আমার ভোট কমে যাইব, কি চিন্তা করাটা মনে হয় সঠিক হইত না। আর মসজিদের কথা হইয়া, মাদ্রাসার কথা হইয়া জায়গা দখল করা এটাও চলবে না, কারণ আরো জনের জমির উপরে নামাজ পড়ার কথা আপনারা আল্লাহ বলছেন, আল্লাহ তো আরো জনের জায়গা দখল করে আপনি নামাজ পড়ে দিচ্ছেন। কাজে আমাদের ব্যবসায়ীদেরকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার আমরা রয়েছে। ব্যবসা ভালো হইলে আমারও লাভ, হোল্ডিং ট্যাক্স পাইব, আমার এখানে রিটেল ট্যাক্স পাইব। এই যে আজকে কেসটা ধরলাম, গরুর মাংস দেবো করে মাংসের ভিতরে পানি ডুবেছে, ওজন বাড়াই গেলে তো বহুত কষ্ট করে ধরছে। এখন আমি বহুত আলোতে বেশ করে যদি ঘুরতে 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 তো কেসটা ধরলাম, যেখানেও হয়ে এখন নাম হইতাম না। এখন ধরার পরে তারা কইছে আর আল্লাহ শাস্তি দিন না জানি, আর প্রভাতাবি করলাম, আর জীবনে আমরা এটা করতাম না। আমি এটা হইলাম বর্তায় না তো ঠিক, তুমি যেন আসল জায়গায় দেখাও, পুরানো পুরানো করো, তো বুঝলাম। যাই হোক, এখন আসি আমি আমার চিফ ইঞ্জিনিয়ারে বলছি, এইটা আমার শহরে মরা গরু খাবার না জিতা গরু খাবার, চিতা খাবার আল্লাহ জানেন। এর লাগে আমরা এখন সিদ্ধান্ত, যত কষ্টই হোক আমার আগামী 6-7 মাসের ভিতরে, এটা অন্তত 7-8 মাস সময় লাগবে, আমরা স্লটার হাউস তৈরি করবো। গরু এখন আর ইচ্ছা মতো যেখানে এখানে বেশি মাংস বেচতে পারতে নাই। আমি দরকার দক্ষিণ সুরমাতে একটা, উত্তর সুরমাতে একটা, বিভিন্ন এরকম 4-5টা জায়গায় স্লটার হাউস করে দিব, যাতে গরু কুরবানির সময় বলা এমন বলা স্লটার হাউসে জব করবো, বড়ে সরে যা আছে। এখন আল্লাহ কি নিয়ামত, এখন আমি খবর হইলাম গরুর রক্ত হয়েছে, এগুলো পয়সা আছে, গরুর পর এক পাঠিয়ে রয়েছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি দেখি প্রত্যেক কুরবানি ঈদের পরে গন্ধ দেখতে পারি না, পেঞ্চিগঞ্জ রোডে ওজন দুবা আছে, দুবার মাঝে গরুর আড্ডি উড্ডিও তারে জুবাইয়া রাখে, আর দুর্গন্ধ করে ওজন কিতা হয় তারে জমিনতে একটা ইয়া বই না চকুর নাই, মানুষ যে ওজন জমানে এটা দেখতে হয় যখন ইয়ার ওলা জুকরা ঘর মানে রাখছে, আর ওই চিটাগাং আরো কোন কোন জায়গা থেকে ইয়া লুকাই লুকাই আমি গিয়া বস্তা ঢুকাইয়া পারলাম, ইয়া খালি দেখি 8 দিন হল, চিন্তা ভাবনা 8 দিন রাখে খবর হইতে আমার দেখি বাকি আছে, এসে ধরি রাত গিয়া 2টার সময় ধরি আনছি। আমি বললাম কিতা হয়েছে, 8 দিন কি খবর, এসে বললাম আমি 8 দিন ফাটাই চিটাগাং ইগুন দিয়া ক্যালসিয়াম ট্যালসিয়াম বানায় ওটা এভাবে। আর বড় বিষয়ে 2টা বড় উপরে যে আপনার একটা পর্দা থাকে, এই গুড়ে লবণ দিয়ে শুকাইয়া 8 গ্রাম পাঠায়, 8 গ্রাম অনেক কি তাহলে পাঠা জানেন, আমাদের খুব মজা, আমাদের পনির খাই, ও বুঝি পনির বানায়, ও ধরলাম ইগুলো তো বেশি 500 টাকা না 1000 টাকা। তারপরে বড় ভিতরে আরেকটা থাকে, এগু ফাটায় চিটাগাং 4000 না 3000 টাকা হয়ে নিয়ে এগু ফাটায়, ইকে ফাটাই যে চায় না, এটা অপারেশন হলে সিলাই সুতা বানায়,
তো আল্লাহ নিয়ামত ওটা গরু থেকে কতটাও তখন চিন্তা করলাম এটা যদি ব্যবসা করতে আমি তো ডেইলি যদি আমার সিটি কর্মে যত গরু আড্ডি উড্ডি তা যদি খারাপ কিতা ভালো পয়সা পাওয়া যাব আমি তখন যখন জানি হাবিব ভাই বোতলের ব্যবসা করায় সামনে তখন ইটার কেজি তো জায়গা থেকে গরিব দুই টুকাই টুকাই আনিয়া 60 টাকা 5 টাকা কেজি দিলা আর তাই 12 টাকা থেকে 17 টাকা পর্যন্ত ভালো কথা তবে ভালো আলহামদুলিল্লাহ সহজ হচ্ছে। এখন আমরাও ব্যবসা শুরু করবো কিছু মাগনা হইতো না আমিও বোতল যদি কালেকশন করি কম হইতো না ভালো পয়সা কিন্তু কমিশনার সাহেব হলে এখন আর বলছি জান হইতো না সকালে ঘুমতে ওঠার চেষ্টা করুক সপ্তাহে আপনি ঘুমো থাকতে তারা কারবার হয়ে যায়। আমি তো বছরের পরে উঠি 8 গতিকে আমার চোখ ওইটা পড়ে রাত 8-2টা সিলেটের মানুষের 2 কারবার হয় একটা হইল রাইট হজার আর দিন উঠে দেরিতে তো দিনের টাইম সময়তে ঘুমতে উঠতে যেটাই কারবার হবার কি ঘুমতে 10 টাকা রয়েছে সব কারবার শেষ তাই উঠে ওভার হইতে পারতাম। এখন আমাদের এটা হইল পর্যটন নগরী ব্যবসায়ী নগরী এটা যদি বুদ্ধি করি আপনারা সব ব্যবসা করতে পারেন। অনেক ব্যবসা আছে যে ব্যবসা থেকে আমরা যেহেতু এখানে ইন্ডাস্ট্রি নাই আমাদের এইসব ইন্ডাস্ট্রিগুলো আছে আমরা এখানে ঠিক করতে দেবো। এই যে আদর রাখলে আপনার ফ্রিজে রাখলে মাংস ভালো থাকে এটা হইল সাইন্টিফিক ওয়ে। আরেকটা আমি গরুর ব্যবসা দেখে ভালো ব্যবসা হয়ে গেলে অগুরুত্ব দেখা যায় আছে ঢাকার বড় বড় হোটেল হলে আইয়া সিলেটর আপনারা বাবনার অন্য কোন রেস্টুরেন্ট আছে হোটেল আছে অন্য এগুলো নাম পাইছি না আমার কাছে লিস্ট হয়েছে অনেক কম পয়সা দিয়ে থাকে আর সুবানীঘাটের ওই গোল্ডেন টাচ একটা রেস্টুরেন্ট আছে অনেক থাকে থাকিয়া তারা যত খসাই এখন আছে এরা গেছে কিয়া হয়েছেন সিলের দিতে 1 কেজি 1.5 কেজি একটা মাংস থাকে ও মাংস আপনার 2000-2500 টাকা করে কেজি হিসাব করি অন্তা কিনে বুঝলানি ও 2 কেজিটা কিন্তু প্রত্যেক গরুর শিরোর ভিতরে থাকে। আমরা ইত্যাদি কিতা করবা ওই ইত্যাদি আমরা সোনারগাঁও এরপরে বড় হোটেল গেলে সব ঘরের চাপ বানাইয়া দেয় চাপ চিকেন চাপ তো এই চাপ দিয়া বানাইলে মাংস চাপটা মজা হয় এবং এটার কেজি এলে কষাই হলে তখন জানি সামলা কাটার সময় আটকে কাটার সময় এগুলো আমার সুন্দর আগত করি ভিতরে রাখি দেখে তেরো হয় তখন আমি দেখলাম যে শির কুড়ানো থাকে শিরের ভিতরে কুড়ানো মাংস থাকে এখন প্রত্যেকেরও মাংস থাকে নাম হচ্ছে না তারা ভালো আছে কিন্তু হতে হইল তারাও আমরা বালা খাবো তারা ব্যবসা করতে আপত্তি নাই তখন মরা গরু আনিয়া যাবো মরিয়া খাওয়াইটা নেই এনে এক প্রসঙ্গ থেকে আর প্রসঙ্গ গেলাম আমাদের এখানে অপরচুনিটি অনেকটা আছে আমাদের ব্যবসা বাণিজ্য এখন একটা প্রেশনে পরিণত হয়েছে যে দোকানের দিকতে থাকলে বলে মানুষের কাস্টমার দেখে না এর লাগে টাইম বারে একটু বার করতে আমরা কত হইল বারে বার করতে আপনার দোকান অত বড় সামনে দিক পয়েন্ট আছে আপনি 2-1 পিস সর্বত জল রাখি দুঃখা তো বোঝা গেল যে আপনি এখন ও যে এই নমাজে গাছর পর গাছ বেজারিতে পারেন অনেকে এইটা রাখা ঠিক হয়েছে কিন্তু খাল কিলান আমি চাপ করতাম সব গাছ সকল নিয়ে পালাইয়া তুলছেন এটারা একটু সুন্দর করে তুললেও তো কোনো অসুবিধা নাই একটা সাইড লাগিয়ে তুললেও তো অসুবিধা নাই না একেবারে রাস্তা জড়িয়া তুলল তো 16 তারিখের পরে কিন্তু রাস্তার যেগুলো এগুলো আমার বাড়া কাঠ হরাইয়া তৈরি নাইলে গুজরাট তো এক রানিং ফুট কত আছে হ্যাঁ তখন পিঞ্চুমিয়া গেলেও লাভ হইতো না যে শারীরিক আর এটা করতে না এটা ফাইনাল কালাম আর কজন আছে শারীরিক এই শারীরিক কেস হইতো না আপনারা এলাকার ব্যবসায়ী সমিতি আছেন আপনারা সুন্দরভাবে ব্যবসা করতে আমার সব করবে এতে গিয়ে কাস্টমার যদি আসতে পারে ফুটপাথ দিয়ে আপনার দোকানে নিয়ে আইব রাস্তাঘাটটা যদি ভালো থাকে একটা টাইমে দেব কিন্তু এলোমেলোভাবে চলতে দেবো এবং এই এলাকা কিন্তু প্রচুর সুন্দর হইব
রাস্তাঘাট আমরা এই কিছুদিনের মধ্যে আমরা স্কিম মোটামুটি প্রায় শেষ, এখন ডিজাইন প্ল্যানের মধ্যে অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ সিসি ক্যামেরাও আমরা এই এলাকা লাগাই, কারণ এই এলাকা অনেক কিছু যেমন আখাউড়া একটা জংশন, তো দক্ষিণ সুরমারি বাজু একটা জংশন। এই জংশন এই যে তীরের ব্যবসা, এরপরে কিতার ব্যবসা আছে, এগুলা চমচম যত 2 নম্বরে যতটা অনায় আসর করিয়েছে, এটা বন্ধ করেছে। যেসা বায়ু ডাইনে বামে সামনে পিছে। আর আল্লাহ আসতে আপনারা এক কথা বললাম, ছড়া রত্নার খাল আর জন্তার খাল এখনো পরিষ্কার হয়েছে না, পুরা মতে। কাজে আমরা ম্যাপ লইয়া এবার আগে আগে সবে যদি সহযোগিতা ইনশাল্লাহ করবা, এটা আপনারা লাগে ভালো হইব। জন্তার খাল রত্নার খাল যদি ক্লিয়ার হয়ে যায়, আপনার বাড়ির পানি উঠতে নাই, রাস্তা পানি উঠতে নাই। আপনারা যখন হেলায় বুঝেন পুরাই বুঝেন না, বাড়ির ভিতরে পানি ধরলে ওয়াল ড্যামেজ দিব, আপনার ফার্নিচার নষ্ট হইব। আর আপনি যদি সুন্দর টান থাকে, আপনি কাঁচা রাস্তা দিয়ে আপনি আটকে দিতে পারবা, আর পানি থাকে যদি আপনি দিতে পারতেন। কাজে আমার মনে হয় এই এলাকাটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এলাকা হিসাবে গড়ে ওঠে, এবং আমার মনে হয় নদীর পাড় আমরা অবশ্যই ক্লিয়ার করব, এবং এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে। এবং ইনশাআল্লাহ এই এলাকা একটি আধুনিক শহরের পার্ট অফ দিস কিতা হয় ফিল্ম সোসাইটি। আর আমরা লোকাল বলতে আপনারা এই সাইড রয়েছে, আর বাকি এটা আল্লাহ রকম 50-60-40 হয়ে গেছে। এখনো আমরা ওই এলাকার কিছুটা আছি, কিন্তু বাকি বুঝার জানি আপনারা নিজেদের অবস্থানটারে দিন দিন ছোট হয়ে যায়, এসে দেওয়া মারতেও পারত নাই। আমি যা কইবার কইলাম, এবং এই কাজ করতে গেলে কাউন্সিলররাও আপনারা সহযোগিতা করতে হইব। আর কাউন্সিলররাও হইলাম যে একটা জিনিস ঠিক করলেও ইয়াদা যে কোনো চাষা মামা আব্বা ফুফা বনি জামা খেয়ের বাড়ি আমরা যত বড় আমরা খেয়ে সবরে সমান চোখে একইভাবে আমরা যদি করি, আল্লাহ আমরা সাহায্য করলাম। নিহত হয়ে থাকতো, আমি কারোর ক্ষতি করতাম না, জিদ করতাম না, কারো প্ররোচনায় আরো জনের কথা উনি আরো জনের উপরে বলাইতাম না। আমরা যদি ইনসাফ ভিত্তিক আমরা যদি যাই, আল্লাহ আমরা সাহায্য করবো। আর অন্যায় যদি করি, আল্লাহ আমাদের ব্যবস্থা নেব। আমি আপনারা সবর কাছে দোয়া চাইলাম। আমার নিজের লাগে দরকার সকালে 12ই ফজর নামাজের পরে রাত 2টা-2:30টার সময় বাসার যাই, আবার সকালে উঠিয়া ফজর নামাজ উঠি। কাজে আমার এখন গাড়ি ঘুমাইতে হয়, হইবা খেনে আমি যদি না যাই তাহলে বিভিন্ন ডিপার্টমেন্টের কাম টাম এত তাড়াতাড়ি সম্ভব নয়। যদিও উপস্থিত তাহলে একটু দৌড়ায় মনে করে টাইম দেওয়া তো এত কাম করে। আমার এখন আমি বুঝলাম যে আমার শরীরটা একটু মানে বেশ অসুবিধা করে। তারপরে আপনারা দোয়ায় একটা মন নিয়ে আসছি যে এই শহরটারে একটু লাইনে ভালো দিলে, কারণ সব সময় সুযোগ এইতো নাই। আর সিলেটিন তোর বুঝা উচিত আগল্লাহান অর্থমন্ত্রী নকল সিলেটন নাই, যে বললা চানি অর্থমন্ত্রী তাহলে এটার সিস্টেম এখন নাই। কাজেই আবার সে আমরা আজিজুবুল্লাহান আরাধনা কাছে ভিক্ষা পেতে হতে হয় অন্য জায়গার ওই যা আমরা এখনো পিছিয়ে পড়ে গেছি। এটা দুনিয়ার নিয়ম। আমরা কোনদিন এখন তো অর্থমন্ত্রী নকল থাকার কারণে পান্ড হল আমরা নিয়ে এসে কাম করতাম পারছি। তো কাজেই আগে সাইফুরমান সাহেব আসলা জিতা চাইছিল যাইছি, তারপরে মহিষ সাহেব থাকলা আমরা রেলান চাইছি। আমি যেটা হয়েছি তাহলে
এখন পররাষ্ট্রমন্ত্রী আসবেন, আমি সহযোগিতা করার সপ্তাহ করার আমি জিজ্ঞানো করি আমি তাই কেন করেন, কিন্তু টাইম যখন গ্যাপ হইতো আলোচনা হয়েছে, হ্যাঁ স্থাপিত আলোচনা হয়েছে। তো এর লাগে কইলাম আমরা একটু এই সময়ের ভিতরে যদি আমরা খামগুলো তুলতে না পারি তাহলে আমরা এমনিও পিছিয়ে গেছি, আরো পিছিয়ে গেছি। আমার অনুরোধ হইল আপনারা আর ট্যাক্সও দিই জানি আল্লাহ। হ্যাঁ, এই যে 10 বছর 12 বছর হোল্ডিং ট্যাক্স দিলা না, জমাই রাখলা, জমাই রাখার পরে এখন যা হইটা আমি খাইতাম কিতা আমরা তো অত টাকা দিতাম পারতাম না, তো অত টাকা তো আপনার জমাই রাখছেন ভাই 16 বছর করে দিলা না। আমি মেয়র হওয়ার পরে কথা আছিল 5 বছর পর পর আপনার ট্যাক্স বইতাম, মানে এটা হয় রিঅ্যাসেসমেন্ট করতাম। আইন সারা বাংলাদেশের সবে করছে, কিন্তু আমি আরিফুল হক চৌধুরী আমার পরিষদের লইয়া আমার 2 টার্মে এখন পর্যন্ত একটি পাইও আমি ট্যাক্স বাড়াইছি না। তার লাগে সরকারের পক্ষ থেকে আমার উপরে চাপ আছে, কিন্তু আমার যে টুকু ট্যাক্স আপনার উপরে আসিল এগুলো এখন দেখা যাচ্ছে আপনারা 12 বছর 14 বছর কেউ 10 বছর ট্যাক্স। এখন আমি যেটা করলাম এই বকায়া ট্যাক্স গুলা আমি সময় দিচ্ছিলাম যাওকা তোমার সমাজের আমরা সার্চার নিতাম না, আপনাদের সাইড একবারে দিতে পারেন না, যদি জমাই নিয়েছেন এখন দিতে পারেন না একবারে, আপনার 2 বারে পারেন না, 3 বারে পারেন না, 4 বারে ধরো 5 বারে ধরো, আমি তবু আস্তে আস্তে করে দিলাম। একদিন হইলে তো দেওয়া লাগবো, কোথায় রেহাই পেবার কোনো পথ নাই। 2 নম্বর সরকারে গেজেট করে দিয়েছেন 15 টাকা করে, এখন আগে আমি নিছি 2 টাকা 3 টাকা করে পার স্কোয়ার ফিট, আর এখন আইন হয়েছে 2012 এই আইন হয়েছে পার স্কোয়ার ফিট 15 টাকা। এখন 15 টাকা করে যদি আমি এখন ফালাই সরকারের আইন অনুযায়ী, যে 1500 টাকা দিতা এই নিতে অত 8,000 তুমি কিতাব আছে 30,000 টাকা দিব, তারপরে বাড়তে বাড়তে হইলেও আমি বলছি আমার জনগণের উপরে আমি এটা এক লোকে আমি অতটা পারতাম না, যেতে হবে কিন্তু আমি আমার পরিষদে লইয়া বইব। এবার সে জানি আমার উপরে প্রচন্ড চাপ আইব যে এখানে তুমি তোমার আমরা টাকা দিতাম না যদি তুমি ট্যাক্স দেব। তারপরেও আমি এখন যেটা করি একটা করবো হয়েছি, আমি এখন 15 টাকা নিবো, আমি পাবলিকের কাছে ইনকাম নাই, আমি সরকারের যত অফিস আছে আর ডিসি সাহেব এসপি সাহেব বাংলা টাংলা যেটা আছে এনতার উপরে আমি 15 টাকা করি। 15 টাকা এক পাইও কমাইতাম নাই। আর যা করে পাবলিকের গুণ যেটা আছে আমরা দেখি কত আমার মতো লাগে বহায়া গুণ দিলাম, তারপরে আস্তে আস্তে আলোচনা করিয়া যেটা করা যায় করবো। কিন্তু এইটা শক্তি তৈলে আপনারা হিগুয়ে দেন না, যদি বহায়ও দেন না তখন আমি কিতা করতাম। পানির বিল 200 টাকা মাসও 12 বছর পর্যন্ত পানির বিল দিতে। আপনারা ইফারও পানির লাইনও আছিল না, আপনারা কথা বললাম আপনার, কিন্তু উত্তর সুরমা যা দেখা 10 বছর 12 বছর 16 বছর ধরে পানি বিল দিচ্ছে না। এখন যখন ম্যাজিস্ট্রেট যায়, আমি গেলাম আচ্ছা ডক্টর দিলেন, এখন ম্যাজিস্ট্রেট যাচ্ছ এখন কি বিদ্যুতের বিল কাটিলে বিদ্যুতের বিল কিন্তু মাফ করে না, গ্যাস সবে দিলেন গোবরের নাইলে লাইন কাটি দিব, গ্যাসের পয়সা সবে দিলেন নাইলে গ্যাসের লাইন কাটি দিব, গাড়ির ফিটনেসের পয়সা দিলেন যদি জমা করতে নাকি। আর আমরা দেখতে হয়ে গেল মেয়র সাহেব আমি পয়সাই দিতাম পারতাম না, আপনারা ভোট দিতাম আমার লাগিনি। আরেকটা হইবা আপনারা অত কষ্ট করে ভোট দিলাম, আমার পুড়িয়ে দিল আপনি এখন আপনার ব্যবস্থা মুসিবত করাই জানেন। তাহলে বাবা আমার দৃশ্য ঠিক আছে, এখন দিয়া যদি খুঁটা দেও
সে তো হইতো না। দিয়া কুঠা দিবার আগে চিন্তা করলো যে আমার যে আমানত দিলায়, তোমার রাস্তা ঠিক হইতো, তোমার ড্রেন ঠিক হইতো, তোমার বাতি জ্বালতো, তোমার ময়লা সাফ করতাম, তোমার আমি কইটাই দিতাম। এরপরে আরেকটা অভ্যাস দিছে, এটা আমরা লোকাল খুব কম, ঘুম থেকে উঠিয়াও আমার ফুড়ি বিয়া দিতাম। তো আমি এখন খেলাম নি, ফুড়ি বিয়া দিতে না পয়সা ঢুকা, মার অপারেশন পয়সা ঢুকা, বাচ্চা পড়াইতাম পয়সা ঢুকা, আমার অপারেশন হইতো পয়সা ঢুকা না, বল করি আর ঠিক আছে। এটা তো তোমার বুট হয়ে গেলে দিলাকা পয়সাই দিতা, এখানে খবর নাই। কিন্তু দিতায় অনেক আছে, অনেক আছে আসলে তার কোনো সারা নাই দিবা, তারা তুমি সাহায্য হতে হবে। একজন আছে হাসাল, তার একটা অপারেশন করতে তার দ্বারা সম্ভব হইত না, তাহলে তুমি যদি সাহায্য করতে পারো। তোমার আছে কোনো খবর জানি আছে, তারপরে না আমার আরো এখন যদি কাউন্সিলর হন যে আমার কোথায় খুব অভাব হচ্ছিল, কেউ বিশ্বাস করবো না। হ্যাঁ, সব বড় লোক হলেও তোমার কথা বলুন বেজারও দিবা। যার আছে আরো বেশি করে যায়। আর গরিবর তো সবার চিন্তা নাই, থাক যেটা আছে কয় কইব খাইলেও কেন লোককে আমার নাই। তাহলে আমি গরিব হলে দেখছি ই বাবতে আটটা ওরা যত বড় লোক হয়েছেন পয়সা লাগছে, এরা আল্লাহ যেন পয়সাটা ওলা না করে এত রই। হ্যাঁ বাবারে সব মন্দিয়ালে যখন টানিয়া নিয়া আর এগুলো গাছ করে এরপরে এগুলো করেছিল। এমনি আপনার সফলতা অবস্থা দোয়া করবা, আমাদের আমরা সাহায্য করবা। আমরা যদি কোন জায়গায় ভুল ত্রুটি দেখুন সরাসরি আমরা রবিবার এটা আপনার ভুল হোক, আমি চেষ্টা করবো আপনারা কথা রাখতাম। মানুষ মাত্র এই সবটা যে আমার শুদ্ধ হয়ে যাব, সবটা যে আমি সঠিকভাবে করবো এটা ঠিক না। কিন্তু আপনারা মুরব্বী যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা যদি কোনো রং সিদ্ধান্ত নেই যেটাতে মানুষের ক্ষতি দিব, সরাসরি আমার ফোন করে বলবো যে এটা আপনার ঠিক না, আমি 100 বার মাথা বাতিয়ে নিই। কিন্তু যুক্তিসঙ্গতভাবে হইবা যে ও কারণে এটা না, ও কারণে গেলে এটা অসুবিধা হইব। আর ফেসবুক একটা হয়েছে বুঝুক না বুঝুক, রাত্রে আমি খেনে গেলাম এখানেও কৈফত দিতে হয়। আমি প্যান্ট কিনলাম না, পাঞ্জাবি কিনলাম না, লঙ্গি কিনলাম, তখন থেকে লঙ্গি ভিন্দি আগে সঙ্গে ব্যবসা। আরে বাবা তোমার কি করবে, আমি লঙ্গি ভিন্দি গেলাম, তাই লঙ্গি ভিন্দি গেলা এখানে আপনার লোকের জিন লাগাইনি, টিকা লাগাইনি, তোমার অসুবিধা থাকে। ওই বাজে সময় নষ্ট করার না এগুলা করিয়া। হ্যাঁ, তো যাই হোক আমরা ভালো কথা। আবার ফেসবুকও কিন্তু অনেক ভালো ভালো কথা হয়। এসপ্তাহ আসুন তো আলিও গাছ কাটি নিয়েছুন, মেয়র সাহেবের গাছ কাটি নিয়েছুন, একটা গাছ কাটছি আমার যেমন 72 সাল, কিন্তু যারা কয়লা গাছ কাটা তারা কয়টা গাছ লাগায়? গাছ আমরা লাগানো উচিত, গাছ আমাদের প্রয়োজন, কিন্তু গাছটা প্রয়োজনে তো কাটতে হইব। আন্দোলন এরপরে এখন সিলেট শহর খালি 1 লাখ সিটি কর্পোরেশন বুঝনি আপনাদের ফেসবুকে একটা দিচ্ছে আমার আর কত মৃত্যু দেখতাম আমরা খিতে হয়েছিল ভাই। এখন জল্লার পাশে যে বিদ্যুৎ লাইন যা তারা লাইন কাটছে, এগুলো আর ডিপার্টমেন্ট। আমার মেয়র সাহেব আর কত গাছ করছে, আমি দৌড়িয়া গেলাম রাত্রে 2:30টার সময় জল্লার পার আমিনুর রহমানের সহ বাড়ির সামনে গিয়া দেখি আমার এমন কথা জানি চিটা করা যে চিটা হয় অনলাইন। হ্যাঁ আমার চিটা হয়েছে তোমার এগুলো আমরা করলাম নিয়ে সব করে যদি সিসি করে এগুলো তো ঘরের প্রভাব দেয়, এটা তারও ধরিয়ে আনলাম তোমরা গাছ করা বেটাই আমরা উঠে গা। হ্যাঁ চিটা এই এগুলো একটা রাস্তা করতে আপনারা কতটা কষ্ট। আমরা বিদ্যুতের লাইন ওরাও মাটি নিচে দিলাম, TNT লাইন ওরাও, তার পানির লাইন ওরাও,
তারপরে গ্যাসের লাইন হরাও, তারপরে ডিশের লাইন হরাও, তারপরে ইন্টারনেটের লাইন হরাও, তারপরে সামিট গ্রুপ একটা ইউটিলিটি সার্ভিসে সরাইয়া আপনি কাম করতে, এবার দিনও কাম করতে পারতেন না, মানুষের চলাচলের অসুবিধা। রাত্রে করতে হইলে 11টার পরে করতে হইব, কারণ মানুষ তখনও বাড়ি ঘরে যায় না। এখন এতটুকু রিক্সর কাম করতে গেলে তো সামান্য কদিন তো কষ্ট হইব। আমি কিলার করবো তো আসমানটাই করতে হতো না। 2 নম্বর, মানে অনেকে কষ্ট করে, আর অনেকে কিন্তু যারা এটা লেখন তারা চিনতে যাবে নাই, যার কষ্ট আর হে পাঠেন না, তাই না ভাই? যাইরা কোনটা পাইছেন না তখন ও এসব। হ্যাঁ, আরেকটা আমার উপরে দোষাইছে যে আপনি আমরা ট্রেড লাইসেন্সও আপনি 2,500 টাকা করে নিয়ে 2,000 টাকা অগ্রিম। আমি বারবার অহরে অনুরোধ করেছি যে ভাই আমরা নিলাম না, সরকারে আমরা গর্দনাথ দরিয়া ট্রেড লাইসেন্সও আমরা 500 টাকা আমরা ট্রেড লাইসেন্স, আর গভর্নমেন্টটা কইছেন আয়কর ট্যাক্স, ইনকাম ট্যাক্সের পয়সা আপনারা আমার মাধ্যমে, আমার ট্রেড লাইসেন্সের মাধ্যমে 2,000 টাকা অগ্রিম করিয়া লিয়া যান। এগুলো আমার অ্যাকাউন্টও দেখেন না, আমাদের ঢুকার লগে লগেও কিন্তু এটা সরকারের ট্রেজারি যায়, কিন্তু আমার বাড়ি তো অনেকে হ্যাঁ ব্যবসারে আর ভাইছেন না কিছু, এবং আরো 2,000 টাকা অগ্রিম, আবার লেখাও আছে অগ্রিম আয়কর, অগ্রিম আয়কর। এটা সিটি কর্পোরেশনের ফান্ড দেন না, এটা সরাসরি সরকারের রেভিনিউ, খালি সিলেট নাই, সারা বাংলাদেশেও আইন। আরো নয় হয়েছেন আমাদের যে আমরা যেটা মাফ করি লোক, আমরা অতদিন যেটা করছি কত 16 বছর তো এই ট্রেড লাইসেন্স ব্যবসা করা, 1 বছর টাইম ট্রেড লাইসেন্স ফিস দিয়া লাইসেন্স নবায়ন করছেন, বাকি 6 বছর আর তার খবর নাই। এখন এই 8টা ডাকছেন অন হইয়া ও 6 বছর বাদ দিলেও আমার নয়া করে দিল। আমি বললাম এটা তো সিস্টেম আগে আছে, আপনার তো বহুত বলা আছে আমরা নয়, আপনি কারণ ভাই এইলেও না। আমি বললাম কারণ ভাই আসলে তোমার চিনছে না, কারণ ভাই বিশ্বাস করতো আল্লাহ হাজার মনে হয় প্রবলেম এখানে যে ক্ষতিও আর এখানটা কারণ ভাই বুঝছে না। তুমি দেন কারণ ভাই এই সরলতারে তুমি তাই দুর্বলতা মনে করে তুমি ব্যবহার, বাট এটার নাম মায়া নাই। তো আমার এমনও বলছেন যে আপনার মুখে মানে কোনো রসকস নাই। আমি বললাম আমার মুখে রসকস নাই তো আসল কিতা হবে, আমার মায়া মনে হয় আমার জন্ম সময় চিনে হয়েছিল না, আর নইলে আমার মাথা তো টিকা টিকা লাগে। আমি কইলাম এখন টিকা লাগে, যখন কাগজপত্র যখন কোনো কারণে অঠিক হয় তখন কিন্তু কেউ সাহায্য করেন না। যদি আপনার কাগজপত্রটা ঠিক থাকে তা আপনিও অনেক বিপদ আপদটাই বাঁচতে পারবেন। যাই হোক, এই সিটি কর্পোরেশন আপনারা এই নগর ভবনের সব সেবা আপনারা সঠিকভাবে পাইতা। আমি মনে করি আপনারাও মাঝে মধ্যে এইরকম মিটিং ডেকে আনিয়া আমরা যারা দায়িত্ব নিবার আগে আপনারা করি যে আমি পাস করলে ওটা করলিম ওটা করলিম, আমি কিতা করলাম না করলাম যেটাই পারো তো আপনারা অধিকার আছে। এখন যদি হবার সামনে দেখাই তাহলে আমারও উত্তর দিতে হইবে, বুঝিয়া দিতে হইবে। আর আমি যদি দখল বছর করি কোনো ভাই, তাহলে তো আমারও উত্তর দিতে সময় বুকে দলম করবো যে আমি ওভাবে খাই দিয়েছি, এখন মাল খাইয়া এখন তার সাথে আমার সঙ্গে দিলাম। হ্যাঁ, তো ইনশাআল্লাহ দোয়া রাখবা আমরা আল্লাহ তাআলা যেন এই সকল রোগ লালসা থেকে আমাদের দূরে রাখতো, এবং আমরা যে কয়দিন আমরা আসি এই সেবার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমরা মাফ করেন, মানুষ একটা আশা লইয়া যায়। আমারও একটা আমি অনেক গুণাগার, অনেক অন্যায় কাম করছি জীবনে। এখন যদি এই জনগণের সেবা করিয়া যদি কোনো মনকে ওখানোর বদলতে আল্লাহ তাআলা যদি মাফ করেন, তাহলে এই আশা লইয়া আমরা কিন্তু কাম করলাম। আমি আজকে আপনাদের কাছে মাফও চাইলাম বদলে যদি আমার কথার দ্বারা আমার
আচরণে আমার অনেক সময় রাগ উঠে যায়, উল্টাপাল্টা যখন মা তুলি তখন ভালো লাগে না, একদম সরাসরি মুখের উপরে মাতি যাই। তো এটা আমার দোষ। অনেকে ফিটা ইয়া ওয়াইটা বলে, কিন্তু আসলে বেশি মিশা মাত বেশি ওই যে লেদি মাতিয়া আপনার অত বেসে বেসে মাতার ভাবিও না। আর এটার লাগে এটা আমার দোষ আমি মনে করলাম। তো এর লাগে আমি আপনারা কাছে মাফ চাইলাম, যদি কোনো কারণে মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে মাফ করবা, কারণ কখন কে কোন সময় কে কোন অবস্থায় যাইব ওইটা মতন। তো এর লাগে আপনারা সবাই দোয়া চাইলাম। আর আমি কাউন্সিলর নিয়েই আমার বইতে হয়েছে। আমি চাই 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 27 নম্বর, 26 বহুত খাওয়া হয়েছে। এখন 25 আর 27 এই দুটি ওয়ার্ডে আমরা বিশেষ নজর দিয়ে যাতে এই এলাকার যতটুকু সম্ভব আপনারা কামটা করতাম পারি, দোয়া করবা যাতে আপনারা এই কাজটুকু করতে পারলে আমি নিজে শান্তি পাইব। আমার মনে হয় এটাকে আমার কাউন্সিলর সাহেব আপনারা কাছে খুঁজছেন, আমার বার লাগি দোয়া করবা, আমাদের দোয়া করবা। আমি আপনার কাছে দোয়া চাই। আর আজকে যারা দাওয়াত করছেন তারাও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ। উপস্থিত মুরব্বিয়ান, আমরা অনেক সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের আজকের প্রধান অতিথি মেয়র সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম, আমরা অনেক কিছু জানলাম। আমরা আশা করি মেয়র সাহেব আমাদেরকে একটু সময় দিবেন। আমাদের আজকের অনুষ্ঠানের একটা সুন্দর পর্ব রেফেল ড্রটা আমরা চাই আজকে আমাদের মেয়র সাহেবের মাধ্যমে আমরা রেফেল ড্রয়ের কার্যক্রমটা শুরু করতে। আমরা দেরি করবো না।